আজকের রাউন্ড টেবিলের আসলে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই যে এই সমস্যাগুলো এটার একটা স্পেসিফিক অ্যাঙ্গেল থেকে এটাকে একটু আলোচনা করা। আমি অ্যাঙ্গেলটা একটু এক্সপ্লেন করি। দেখুন, আমাদের যে সমস্যা আছে এটা আমরা সবাই জানি, আমাদের নিজেদের সমস্যা তো জানি। জাতি এবং ব্যবসায়ী সমাজ হিসেবে আমাদের সমস্যাগুলো মোটামুটি আমরা সবাই জানি। এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সমস্যা জানি কিন্তু সমাধান, কিছু কিছু সমস্যা আমরা নিজেরা সমাধান করতে পারি, কিছু কিছু জিনিস আমরা আসলে দেখা যাবে যে নিজেদের পক্ষে সমাধান করা সম্ভব না। সেটার জন্য হয়তো আমাদের পার্টিকুলার যে কমিউনিটিতে আমরা কাজ করি, সেটা নারায়ণগঞ্জ হোক কিংবা আশুলিয়া হোক কিংবা গাজীপুর হোক কিংবা ঢাকা শহরের ভিতরে হোক, কিছু কিছু জিনিস স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব। আবার কিছু কিছু জিনিস আপনার জাতীয় পর্যায়ে ছাড়া সমাধান সম্ভব না। আমরা যদি প্রথম ধাক্কায় যে জিনিসটা আমাদের সবাইকে এফেক্ট করছে সেটা হচ্ছে যে লেবার আনরেস্ট ইস্যুটা কত, এটার কাউন্টারে আমরা কি করতে পারি। আমরা ট্র্যাডিশনালি আমরা যেমন সরকারের উপর নির্ভরশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য, কিন্তু একই সাথে দেখা যাচ্ছে যে যখন এইটা একটা পর্যায়ের উপরে চলে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট সময় মতো ইন্টারভিউ করতে পারছেন না। আবার এই যে এই সমস্যাগুলো যেগুলো নেগোশিয়েট করে কথা বলে অনেকখানি সমাধান করা সম্ভব, কিন্তু দেখুন ব্যাপারটা যদি আমি এইভাবে বলি যে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে যখন আমাদের সহকর্মীদের সাথে যখন ইস্যু হয় তখন সেটা আমরা তাদের সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করতে পারি, কিন্তু যখন এই আক্রমণটা বাইরে থেকে আসে কিংবা ওই জায়গার স্থানীয় কোনো ইস্যুতে যখন সমস্যা তৈরি হয় তখন কিন্তু এটা আসলে আমার সহকর্মীদের সাথে কথা বলে আমি রিজলভ করতে পারবো না। সেটার জন্য তখন আমাদেরকে স্থানীয় যারা আছেন, স্থানীয় জনসাধারণ আছেন, স্থানীয় ব্যবসায়ীরা আছেন, তাদের সবাইকে সাথে নিয়ে কমিউনিটি হিসাবেই কাজ করতে হবে। এইটা যেমন ধরেন একটা বাস্তব। আবার এই জিনিসটা না থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকেও তো আসলে একটা সময় নিতে হবে, তাদেরকে তো একদম সার্বক্ষণিক সব জায়গায় উপস্থিতি তো সম্ভব না, এটাও আমরা মানি। কিন্তু যখন কিছু একটা শুরু হয় তখন আসলে কত দ্রুত রেসপন্ড করতে পারবেন, কে করতে পারবেন, এটা একটা খুব বড় ধরনের একটা ব্যাপার। এই কারণে আমরা যদি একদম স্পেসিফিক এক্সাম্পল দিই আপনাদেরকে, যে দেখুন ঢাকা শহরে আমরা জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক ধরনের ইস্যু হয়েছে, কিন্তু আপনি যদি দেখেন যে পুরান ঢাকায় কিন্তু কিছুই হয়নি। তার কারণটা ছিল পুরান ঢাকার যে কমিউনিটি, যারা স্থানীয় মানুষ তারা ঐক্যবদ্ধ ছিলেন, যেটা আমরা ঢাকা শহরের অন্যান্য বিভিন্ন জায়গায় দেখতে পারিনি। আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভেও দেখি, আমাদের মাননীয় বন্ধু হাতিম ভাইও আছেন এখানে, নারায়ণগঞ্জে কিন্তু রিলেটিভলি স্টেবল ছিল, খুব বড় ধরনের সমস্যা হয়নি, কিন্তু আশুলিয়াতে এটা হয়েছে। আবার একই সাথে গাজীপুরের অন্যান্য জায়গায় কিন্তু হয়নি। এটার কারণগুলো কিন্তু আপনি যদি দেখেন, একটু যদি গভীরভাবে দেখার চেষ্টা করেন, এটার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্থানীয় যে জনসাধারণ এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আশেপাশে যারা মানুষ যারা থাকছে, যে কমিউনিটিগুলো থাকছে, তাদের সহযোগিতা এবং তাদের সাপোর্ট ছাড়া কিন্তু এটা সম্ভব না। একই সাথে এটা যেমন একটা ফ্যাক্টর, এবার এটা আমাদেরকে এটাও স্বীকার করতে হবে যে ব্যবসায়ীরা সবাই যে খুব ভালোভাবে কাজ করতে পেরেছেন তাও না, অনেকেই আছেন যারা সময় মতো বেতন দিতে পারেননি। কেন পারেননি এটার আসলে কারণটা একটু দেখতে হবে। কিছু কিছু জায়গায় পারেননি, তার কারণটা হচ্ছে ব্যাংকের থেকে হয়তো বা সময় মতো টাকা তুলতে পারেননি, এক্সপোর্ট বিল সাবমিট করেছেন, ওটা ডিসকাউন্ট করা যায়নি, কিংবা কোনো বিভিন্ন কারণে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশ ব্যাংকে একটা খুব বড় ধরনের হিসাব করে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ফেলেছে। এরকম অনেক ধরনের ইস্যু যেগুলো আছে, যেগুলো প্রিভেন্টেবল। আমরা চাই না কোনো ধরনের সংঘাত পরিস্থিতি তৈরি হোক, কারণ ভায়োলেন্স ইজ ব্যাড বিজনেস। এটা আমাদের জন্য খুবই জরুরি একটা ব্যাপার যে আমাদেরকে এগুলোকে প্রিভেন্টিভ ব্যবস্থা নিতে হবে। এটার সাথে সাথে আবার আরেকটা জিনিস দেখুন, যে আমরা যখন বলছি যে ব্যাংক টাকা দিতে পারছে না, এটার কারণটা যদি আমরা একটু দেখি, পিছনে তাকাই, দেখবেন যে আমরা জানি যেমন সেন্ট্রাল ব্যাংকই বলেছে যে 60টা ব্যাংকের মধ্যে 10টা ব্যাংকের বড় ধরনের চ্যালেঞ্জ আছে, কিন্তু বাকি 50টা ব্যাংক, বাকি যে 50টা ব্যাংক তাদের যে চ্যালেঞ্জ নেই তা কিন্তু না। যারা ভালো ব্যাংক আছেন, মানে ভালো ব্যাংক ইন দ্য সেন্স যে যারা ধরেন লুটপাটের শিকার হননি, এরকম ব্যাংকেও কিন্তু আপনি যদি দেখেন যে গত কয়েক বছর ধরে বড় ধরনের একটা লিকুইডিটি প্রেশার কাজ করছে। তাদের যে পরিমাণ লিকুইডিটি থাকা দরকার সেটা নেই,
ফলে যেটা হচ্ছে যে তারা আমরা যখন ব্যবসায়ীরা যারা এই ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নেই, তাদের চলতি ঋণের সরবরাহের ক্ষেত্রে একটা বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। এটার একটা ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভও আছে। আপনি গত 1 বছর ধরে যখন আপনি দেখছেন যে সুদের হার যখন বাড়ছে, তখন বিশেষ করে মিডিয়াম এবং স্মল এন্টারপ্রাইজে কিন্তু ঋণের প্রবাহ ক্রমাগত কমে যাচ্ছে। এটার মানে হচ্ছে যে আমরা যখন ব্যবসা চালানোর জন্য যে পরিমাণ ঋণের প্রয়োজন হয়, সেটা আমরা সময়মত পাচ্ছি না। আবার উল্টো দিকে যেমন এটা নন গার্মেন্টসের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, আমাদের কাঁচামাল আমদানি করতে যে পরিমাণ ডলার দরকার, যে পরিমাণ এলসি খোলা দরকার, সেটাও আমরা করতে পারছি না। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি যদি চলতি ঋণ যথেষ্ট পরিমাণে না পাই, তাহলে তো আমাকে অপারেশন কমিয়ে আনতে হবে। অপারেশন কমিয়ে আনতে গেলে তো আমার পক্ষে আসলে তখন কন্টিনিউয়াসলি বেতন দিতে পারাটাও একটা বড় চ্যালেঞ্জ। এটার বাইরে একই সাথে আপনি দেখেন যে গত 8-9 মাস ধরেই আমরা এই জিনিসটা দেখছি বেশি করে, যে আমাদের যে জ্বালানি সরবরাহ, সেখানেও একটা বড় ধরনের ডিসরাপশন তৈরি হচ্ছে। গ্যাসের প্রেশার থাকে না, ইলেকট্রিসিটি থাকে না, এটার নিরবিচ্ছিন্ন কোনো সরবরাহের কোনো আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই অবস্থায় যদি আপনি মনে করেন যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এবং ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, এই জিনিসটা কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট। আপনি যদি আমাদের বাংলাদেশ ব্যাংকে একটা ইন্ডেক্স প্রকাশ করেন, কোয়ান্টাম ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, QIIP, আপনি দেখবেন যে গত 1 বছর ধরে এটা কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে আছে। প্রতি 3-6 মাস পর যে নাম্বারগুলো আমরা পাই, সেখানে দেখা যাচ্ছে যে এই নাম্বারগুলো এটা কমে আসছে। এবং এটা সবচেয়ে বড় এফেক্ট হচ্ছে আপনার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এর মানে হচ্ছে যে আমাদের যে ব্যাংকিং ব্যবস্থার যে টানাপোড়েনটা চলছে, এটার নেট এফেক্ট হচ্ছে আমাদের ইকোনমিক আউটপুট, আমাদের অর্থনীতি আসলে ছোট হয়ে আসছে এটার কারণে। এবং এটা যদি ক্রমাগতভাবে চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে কন্টিনিউয়াসলি আপনার কর্মসংস্থান কমবে। আমরা যেখানে আশা করি যে আমরা আশা করছি যে বেসরকারি খাত এক্সপান্ড করবে, কর্মসংস্থান তৈরি হবে, মানুষজন চাকরি পাবে, এটা কিন্তু এই অবস্থা চলতে থাকলে এটা উল্টো দিকে যাবে। তখন দেখা যাবে যে কর্মসংস্থান কমে আসছে, আমরা কর্মী নিয়োগ তো দূরের কথা, কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছি। আমরা চাই না এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হোক। এটা প্রিভেন্ট করতে গেলে আপনি যদি দেখেন যে আমরা যে 3টা মেজর ইস্যুর কথা বলছি, এই 3টা মেজর ইস্যুর মধ্যে অনেকগুলোই কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যবসায়ীর পক্ষে রিজলভ করা সম্ভব না। কিছু জিনিস ব্যবসায়ীদের কমিউনিটির পক্ষে, বিশেষ করে এরিয়া ওয়াইজ, কাজ করা সম্ভব। আবার অনেকগুলোর ক্ষেত্রে আসলে সরাসরি সরকারের ইন্টারভেনশন ছাড়া কোনোভাবে, মানে যেহেতু এটা নেশন ওয়াইড এবং দেশ জুড়ে জিনিসটা এফেক্ট করে, এটা আসলে তখন সরকার ছাড়া অন্য কারোর পক্ষে আসলে ম্যানেজ করা সম্ভব না। এই কনটেক্সটেই আমি আসলে আজকের রাউন্ড টেবিলে যদি ফেরত আসি, আমরা আসলে বিভিন্ন ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে শুনতে চাই তাদের যেই ইস্যুগুলো, তাদের পার্টিকুলার ইন্ডাস্ট্রির জন্য যেটা বড়। আমরা কিন্তু উইল কন্টিনিউ টু গ্রো অ্যাজ এ নেশন, বাট আমার কাছে মনে হয় যদি আমরা আমাদের কতিপয় সমস্যাগুলো যদি চিহ্নিত করতে পারি, গঠনমূলক যদি আলোচনা করতে পারি, যেভাবে আমরা আজকে করছি, আমার মনে হয় অচিরেই কিন্তু সমস্যা দূরীভূত হয়ে যাবে। বিকজ বাংলাদেশের কিন্তু পটেনশিয়ালের কিন্তু কোনো শেষ নাই। তারপরে যেটা বলবো যে ব্যবসায়িক কমিউনিটির ব্যাপারে, কামাল ভাই আমার কাছে যে পয়েন্টটা আপনার ভালো লেগেছিল, আপনি যেভাবে খুব গঠনমূলকভাবে বলেছেন, আমি কিন্তু বলবো দেখেন সবাই কিন্তু বাঙালি, আর সবার মধ্যে কিন্তু দেশপ্রেমের মাত্রার কিন্তু কোনো কমতি নাই। আমি কিন্তু সবাইকে জানাতে চাই, আমাদের প্রেসের অনেক ভাইরা আছেন, বোনেরা আছেন, আপনাদের মাত্র জানাতে চাই যে ব্যবসায়ীরাও কিন্তু দেশকে ভীষণ ভালোবাসে, রাইট? এবং আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি একই উদ্দেশ্য নিয়ে। আমরাও কিন্তু দেশের ডেভেলপমেন্ট চাই, বাংলাদেশের অন্যান্য মানুষ যেভাবে চায়। আমাদেরকে কিন্তু আমি পার্সোনালি, আমি সবসময় ব্যবসায়ী বন্ধুদের সাথে আলাপ করি যে আমাদের কিন্তু নিজেদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে হয়। আমরা কিন্তু ভাই, আমরাও কিন্তু ভিআইপি সিআইপি হতে চাই, আমরাও কিন্তু বাজারে কিন্তু মূল্যায়িত হতে চাই যে আমাদের মাধ্যমে উই আর দ্য মুভার্স এন্ড শেকার্স অফ দ্য ইকোনমি। এবং বাংলাদেশে আজকে যে আন্দোলনটা বিগত দিনে আমরা দেখলাম, এই আন্দোলনের যে মুখ্য সাবজেক্ট ছিল সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট, মানুষের অবস্থার উন্নতি, ইনফ্লেশন। এই জন্য কিন্তু বিরাট একটা আন্দোলন হয়ে গেছে বাংলাদেশে। এবং এই সমাধানের কিন্তু চাবিটা কিন্তু আমাদের হাতেও আছে। আমরাও কিন্তু তার জন্য নিজেদের দায়িত্বটা পালন করতে চাই, এবং আমরা সময় হলে কিন্তু পালন করছি, এবং আগামী দিনে কিন্তু আরো মনোযোগের সাথে করব। এবং আমাদের কিন্তু দেখবেন যে অলরেডি কিন্তু 30 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা, বাবার জীবনে ব্যবসাতে আসা আছে, কিন্তু আমার আগামী প্রজন্ম কিন্তু ব্যবসায় প্রবেশ করেছে।
সো আমাদের কিন্তু সুন্দর কমিটমেন্ট না থাকলে নাসিম ভাইয়ের মতো এত অ্যাকমপ্লিশ মানুষ কিন্তু বাংলাদেশে থাকতো না। সো আমরাও কিন্তু আগামী দিনে কিন্তু আমরা ব্যবসার মাধ্যমে কিন্তু বাংলাদেশের সেবাকে নিয়ে এগিয়ে যেতে চাই, বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে চাই, and we are not going to give up. We have too many problems, right? আমি যদি আজকে প্রবলেমের কথা বলতে থাকি, আমরা এখান থেকে বোধহয় মিটিং এ কেউ বেরোতে পারবো না, বাট আমাদের কাছে কিন্তু সমাধানও আছে। আমার ফ্যাক্টরিতে আমার বিগত দিনে আমার প্রথমবারের মতো আমরা ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করি গত 30 বছর থেকে। আমাদের ফ্যাক্টরিতে আমাদের কিন্তু শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা আমাদের ফ্যাক্টরিতে ছিল না। আমাদের ফ্যাক্টরিতে গত 1.5 মাস আগে থেকে শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়। আমরা বাংলাদেশের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, তাদের সহায়তায়, বাংলাদেশ সরকারের সহায়তায় এবং সর্বোপরি আমাদের শ্রমিক এবং মালিকের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিন্তু আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে আমরা সক্ষম হয়েছি। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই সমস্যাগুলো ফেস আগামীতে আশা করি আমাদের করতে হবে না। বাট আমার এই ব্যাপারে যে একটা কথা বলার আছে, অ্যাডভাইস করার আছে আপনাদেরকে, আমরা যারা ব্যবসায়িক পরিমণ্ডলে আজকে আমরা আছি, আমরা দেখেছি যে আমাদের ব্যবসায়ী কিন্তু ব্যবসায়ীরা আমরা হেল্প করতে পারি। আমরা যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি, আমরা যদি নিজেদের মাধ্যমে কনসালটেশন করি, আমরা নিজেদেরকে যদি একটু পিয়ার সাপোর্ট দিই, এবং আপনাদের সবসময় যেটা মনে রাখতে হবে, নেভার গিভ আপ, বিকজ সমাধান কিন্তু দেশের মধ্যেই আছে। আর আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি, আমরা যদি নিজেদের ক্রিয়েশনের কারণটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে বোধহয় আমাদের এই সমস্যা ওভারকাম হয়ে যাবে। বাট মানুষ কিন্তু আমাদেরকে চায়। মানুষ কিভাবে চায়, কিভাবে বুঝলাম, গতদিন আমরা গেলাম কুড়িগ্রামে একটা জব ফেয়ার করতে গেলাম। সো সচরাচর আমার এইটার থেকে বললো যে এই ধরনের জব ফেয়ারে আমাদের কোম্পানিতে 200 মানুষ সমাগম হয় নরমালি। বাট গতদিন যখন কুড়িগ্রামের ওই থানাতে আমরা গিয়ে জব ফেয়ার করছিলাম, আমাদের ওই মিটিংয়ে কিন্তু 2,500 মানুষ উপস্থিত হয়েছিল। ভাই আমাদেরকে একটা কর্মসংস্থানের সুযোগ করে দেন। এজ এ নাগরিক আকারে এটা কিন্তু আমাদের মৌলিক দায়িত্ব যে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা কিন্তু আমাদের দায়িত্ব। এবং আমি মনে করি যে ঢাকা চেম্বার, এবং আমি মনে করি ঢাকা চেম্বারের অগণিত মেম্বার এবং বাংলাদেশের অগণিত যারা ব্যবসার সাথে জড়িত আছেন অসংখ্য মানুষ কিন্তু আমরা প্রতিদিন আমরা কাজ করব, যদি আমাদের আইন পরিস্থিতির যদি উন্নতি পাই, যদি আমাদের এই লেবার সমস্যার সমাধান করতে বুঝতে পারি, আমার মনে হয় আগামী দিনে আমরা অসংখ্য মানুষের কিন্তু কর্মসংস্থানের সুযোগ করতে পারবো। টার্গেটটা কিন্তু অনেক বড়, 2.5 কোটি মানুষ বাংলাদেশে। আমি মনে করি আমার পরিসংখ্যান মতে আমরা বর্তমানে আমাদের কিন্তু কর্মসংস্থানের অভাব আছে, এবং মানুষ কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে যে ব্যবসায়িক পরিমণ্ডলে কত মানুষের কর্মসংস্থান হবে। বাট আমরা কিন্তু কষ্টে আছি, বিকজ আমরা কিন্তু আজকে প্রথমবারের মতো এজ এ বাঙালি আকারে আমাদের কোম্পানিতে আমরা 1,50,000 মানুষ আমরা একসাথে কাজ করি। আজকে কিন্তু আমার ফ্যাক্টরিতে যখন প্রবেশ করি আমার ভয় লাগে এই জন্য, বিকজ নট বিকজ আমার শ্রমিক আমার মারবে, বিকজ আমি কি এই ফ্যাক্টরি থেকে নিজের জীবনটা নিয়ে বেরোয় আসতে পারবো? যদি এই ধরনের ব্যবসায়ীরা যদি শঙ্কিত হন নিজের ফ্যাক্টরি থেকে, তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আগামী দিনে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। আমরাও কিন্তু ভালো মানুষ, আমরাও কিন্তু বাঙালি, আমরাও কিন্তু স্বদেশপ্রেমী, আমাদের মধ্যে অনেক দুর্বলতা আছে। আসেন আমরা সমাজিকভাবে যদি আমরা আমাদের দুর্বলতা যদি কাটিয়ে উঠতে পারি, আমার মনে করি যে আগামী দিনের মতো আমরাও আমাদের পূর্ণ উদ্দীপনা নিয়ে আমরা কাজ করে এগিয়ে যাব এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। বাট মৌলিক যে জিনিসের দরকার, ল অ্যান্ড অর্ডার ভীষণ দরকার। আমরা আমাদের পুলিশকে ফিরে পেতে চাই, আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পিছনে আমরা ঘুরছি, আমরা আমাদের আর্মিকে ফিরে পেতে চাই। আমরা চাই যে আর্মি যেন যদি আমাদের তরফ থেকে কোনো অন্যায় হয়ে থাকে, আমি আমাদের সাথে কথা বলুক, আমি আমাদের দোষটা বুঝিয়ে দেয়, আমরা যেন কাটিয়ে উঠতে পারি। আমরা চাই যে যদি সমাজে যারা এই সুযোগ নিচ্ছেন, এই যে ছোট ছোট অন্যায় করে যে সুযোগ নিচ্ছেন এবং যারা বর্তমানে দুর্বল আইন পরিস্থিতির সুযোগ নিচ্ছেন, তাদেরকে আমরা উচ্চ শিক্ষা দিতে চাই। যেন বলতে চাই যে ভাই বাংলাদেশ আজকে কিন্তু আমাদের কাজ করতে হবে, আমাদের কালচারটা একটু পরিবর্তন করতে হবে। আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু কখনোই কিন্তু দিতে হবে আমাদের দাবি মানতে হবে, এই কালচারের দেশ কিন্তু বাংলাদেশ ছিল না। বাংলাদেশ was a country for providing jobs of a lot of people. এই দেশে কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে কারখানাগুলো আমরা চালিয়েছি বিগত দিনে। এই যে কালচার যে বাংলাদেশে আছে, আমরা এই কালচারটা ফিরে পেতে চাই, এবং এই কালচার তখনই আমরা ফিরে পাবো যদি আমাদের ল অ্যান্ড অর্ডার প্রোভাইডিং কোম্পানি যারা আছেন, এজেন্সি যারা আছেন, আমরা যদি সকলে মিলে কাজ করে যাই, অবশ্যই আমরা ফিরে পাবো এবং আমাদের কিন্তু আবার নতুন বাংলাদেশের সুযোগ হবে। এবং এই বাংলাদেশে কাজ থাকবে, অ্যাকশন থাকবে, জবস থাকবে, প্রোডাক্টিভিটি থাকবে, প্রোডাকশন থাকবে, এক্সপোর্ট থাকবে এবং দেশীয় বাজার থাকবে, এবং অবশ্যই আমরা এই বাজারকে নিয়ে সম্মুখীন বানিয়ে এগিয়ে যেতে সক্ষম হবো। কনজাম্পশনের ঘাটতি হয়েছে, কামাল ভাই আমরা পূর্ণাঙ্গভাবে একমত, বাট আমি মনে করি যে তারপরেও প্রচুর সুযোগ আছে। আমরা এই সুযোগ কাজে লাগাবো,
যদি ল অ্যান্ড অর্ডার যদি ফেরত পেতে পারি, আমি কিন্তু বলবো, আমি যদি বলা শুরু করি যে আমরা বিগত 1 বছরে আমাদের প্রাণ রাইফেল গ্রুপে আমরা কয়টা ব্যবসা চায়না থেকে ভাগায় বাংলাদেশে আনছি, বোধহয় মিটিং দিয়ে শেষ হয়ে যাবে। সো আমাদের দরকার এই চায়না থেকে যে ব্যবসাগুলো আমরা বাংলাদেশের মুখে এনেছি, এই ব্যবসাকে ধরে রাখার জন্য যদি আজকে যে পয়েন্টগুলো বললাম, এই যে পয়েন্টগুলো পাই, তাহলে আমি মনে করি যে ফিউচারটা ভীষণভাবে ভালো হবে, ভবিষ্যৎ অনেক ভালো হবে, অনেক উন্নত হবে। কি দরকার? ভালো ল অ্যান্ড অর্ডার দরকার। কি দরকার? ভালো আন্ডারস্ট্যান্ডিং দরকার। কি ভালো দরকার? ফাইন্যান্সিয়াল প্যাকেজ দরকার। আশরাফ ভাই, আমি জানি আপনি খুব ভালো ব্যাংকার, আমাদের বাংলাদেশে ইন্টারেস্ট কস্ট বাড়িয়ে দেওয়া হচ্ছে, রাইট? ইনফ্লেশন কাট মানে কার্টেলের নামে ইন্টারেস্ট কস্ট বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি জানি আমার ক্ষুদ্র কোম্পানি 9% থেকে 16% গেলে আমি কেমনে ইন্টারেস্ট দিব আমি জানি না। সো আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য কিভাবে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করতে পারি, তার জন্য বোধহয় আমাদের ইন্টারেস্ট কস্ট নিয়ে আমাদের গভর্নর সাহেবের সাথে বসার ভীষণভাবে দরকার আছে। উনি আমাদের কিন্তু আশ্বস্ত করতে হবে যে স্যার আমরা কিভাবে বাঁচবো, কারণ আমরা যদি ইন্টারেস্ট কস্ট বেঁচে থাকি তাহলে আমাদের এনপিএল এর যে লেভেলটা আছে এটা আমরা কিভাবে ধরে রাখবো আমরা জানতে চাই। ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি বলবো, দেখেন আমরা যারা ব্যবসায়ী আছি আমাদেরও কিন্তু মনোযোগী হতে হবে। খালি কিন্তু সরকারকে বললে হবে না, আমাদের মাঝে যে নন পেমেন্টের যে কালচার আছে, যে ডিফল্ট কালচার যেটা আছে, আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে। এবং আমাদের ঢাকা চেম্বার থেকে আমি রিকোয়েস্ট করবো, আমরা যদি স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করি, আমাদের এসিবির জন্য হোক, আমাদের বড় বড় ব্যবসায়ীদের জন্য হোক, যারা কখনোই ব্যাংক ডিফল্ট কালচারকে যারা বিশ্বাস করেন না, এবং কতিপয় মানুষের ব্যাংক ডিফল্টার কালচার যেন পুরো দেশের ব্যবসায়ীদের মুখে যেন কালিমা লেপন না করতে পারে, আমরা সেই ধরনের জন্য আমি বলবো আশরাফ ভাই আমাদের সময় আসছে, কিছু উদ্যোগ আমাদের নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি, এবং এতে কিন্তু উপকার পাওয়া যাবে। এবং আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল সেক্টরে এলসি আমাদের খুলতে হবে, আমাদের ক্যাপেক্স এলসি খুলতে হবে, আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল এলসি খুলতে হবে। এবং আমাদের, আমি ধরেন লেক্সে মনে করেন আমি যদি ক্যাপেক্স না করতে পারি, আমরা কিন্তু আগামী দিনে অধিক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি আমরা করতে পারবো না। আমাদেরকে মেশিন বসাতে হবে, আমাদেরকে ফুটওয়্যারের মেশিন বসাতে হবে, আমাদেরকে ব্যাগের মেশিন বসাতে হবে, আমাদের প্লাস্টিকের মেশিন বসাতে হবে। এবং আমাদের সময়টা কিন্তু আগামী 6 মাস থেকে 1 বছর, বিকজ মানুষ কিন্তু বলে আছে ওই দেখো বাংলাদেশ, তারা কিন্তু এখন সমস্যায় জর্জরিত, এই দেশে কিন্তু কিচ্ছু হবে না। ওদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য প্রয়োজন হলে আমাদের রিজার্ভ থেকে কিছু টাকা আমাদেরকে অ্যালোকেট করে হলেও আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমাদের এই গতি আমাদের অব্যাহত রাখতে হবে। এবং তারপরে মনে করি ন্যাশনাল সেক্টর অবশ্যই ভালো হবে এবং আমরা এগিয়ে যাব। এনভায়রনমেন্টের ব্যাপারে বলবো, এনভায়রনমেন্টের ব্যাপারে আমি যতটুকু আমার পরিবেশকে ভালোবাসি, সবাই ভালোবাসাটাই স্বাভাবিক, বিকজ পৃথিবীর একটা ঘনবসতিপূর্ণ দেশ হলো বাংলাদেশ। বা যদি এনভায়রনমেন্টের নামে যদি আমার পুরনো ঢাকার প্লাস্টিক ব্যবসাটা যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু এই এনভায়রনমেন্ট কিন্তু আমার দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। সো আমার কাছে মনে হয় আমাদের এনভায়রনমেন্টের ব্যাপারে আমাদেরকে আরো বেশি কেয়ারফুল হতে হবে। আমি আমার সাথে আমার প্লাস্টিক ব্যাগের ব্যবসাটা নিয়ে আসছি, আমার টেবিলের নিচে সমস্ত পরিবেশ বান্ধব প্লাস্টিক ব্যাগ আমি সাথে নিয়ে আসছি। আশরাফ ভাই, আপনাকে মিটিং এর পরে দেখাবো, দেখায় আমি বলবো যে ভাই আমাদের কিন্তু পরিবেশ বান্ধব ব্যবসা করার কিন্তু সুযোগ আছে। আজকে দিনে আপনারা যেটা খুশি হবেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বলেন অথবা আমরা পরিবেশের ফেভারে, বাট আমরা চাই আজকে যেভাবে আমরা ঢাকা চেম্বারের নেতৃত্বে আমরা এখানে চেম্বারে এসে বিভিন্ন কথা বলতে শুরু করেছি, আমরা কথা বলবো। আর আমাকে নিয়ে যদি কোনো কথা বলার দরকার থাকে আপনি আমাকে জানাবেন, আমি কথা বলবো এবং পরিবেশবাদী হয়ে এবং পরিবেশের প্রতি যত্নশীল হয়ে আমি যেন আমার সমস্ত কর্মকাণ্ডকে নিয়ে এগিয়ে যেতে পারি, সেই উদ্দেশ্যে আমরা কাজ করব। ফ্যাক্টরি হবে, বিজনেস কমিউনিটি আমরা সব সময় একসাথে থাকবো, চায়না থেকে ব্যবসা আনবো, ভারত থেকে ব্যবসা আনবো, বাট আমরা ভারত বিদ্বেষী হব, বিকজ ভারত আমাদের জন্য বড় পার্টনার। চিকিৎসার জন্য ভারত যাব, মেশিনারি আনার জন্য ভারত যাব, র মেটেরিয়াল কেনার জন্য ভারত যাব, এবং সব সময় ভারতকে সাথে নিয়ে আমরা কাজ করব যেন আমরা আরো এগিয়ে যেতে পারি। এবং আগামী দিনে এই ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যার কথা বললাম, বাংলাদেশের সমস্যা অনেক আসছে, আশা করি প্রতিটি সমস্যা উত্তর আমরা কাটিয়ে উঠব এবং দেশকে মধ্যম আয়ের বাংলাদেশ, উচ্চ আয়ের বাংলাদেশে ইনশাআল্লাহ ব্যবসায়ী আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ। Accountability আনা, and we have seen that judiciary has been shaken up. কারণ ব্যবসা হিসাবে আমি যদি ন্যায় বিচার না পাই, দ্যাটস দ্য লাস্ট রেজর্ট ওখানে যাওয়ার। অ্যান্ড আমি এখন আশা করতে পারি যে আমি আশাবাদী যে ওখানে কোনো সমস্যা হলে গেলে আমি ন্যায় বিচার পাবো। তো এটা একটা ভালো দিক যে সরকার এসে করলো। তারপর একটা ছিল এনবিআর এর নতুন চেয়ারম্যান সাহেব এসেছে এবং আমরা দেখছি অনেক প্রোঅ্যাক্টিভ কাজ করছে উনি আমাদের সাথে বসছে, আমাদের কথা শুনছে, অ্যান্ড
পলিসিতে একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল যেমন পাকিস্তান থেকে আগে আমি যদি তুলা অথবা কেমিক্যাল আনতাম, অনেক একটা হ্যারাসমেন্টের মধ্যে যেতে তো অলমোস্ট 3 weeks লাগতো। এক্সপ্লোসিভ ধরেন স্ক্যানিং করতো, তারপরে ওটা ফেলে রাখতো, ওখানে চুরি হতো, ওগুলো কিন্তু এখন আর হচ্ছে না। সো দিজ আর গুড পজিটিভ থিংস। অ্যান্ড আরেকটা যেটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য যে বাংলাদেশ ব্যাংক, তো বাংলাদেশ ব্যাংক উই নো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, অ্যান্ড ওনারা এখন যেটা করছে দিস ইজ স্টেবিলাইজেশন, উই অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এক্সপেকটেশন একটু বেশি, কারণ মানে একটা জিনিস আমাদের রিয়েলাইজ করতে লাগবে যে RMG ইন্ডাস্ট্রি স্পেশালি আমরা কিন্তু এটা আগে বিক্রি করে ফেলি। মানে দিস ইজ নট সামথিং লাইক কনজিউমার প্রোডাক্টস যে আমি পরে দাম বাড়িয়ে মানে যে ঘাটতিটা আছে ওটা মেটাতে পারবো। ইটস অলরেডি প্রি সোল্ড। সো আমরা যেটা জুলাইতে যেটা দেখলাম যে জুলাইতে আমাদের ঠিক করে এক্সপোর্ট হয়নি, তো আমাদের এক্সপোর্ট প্রসেসগুলো আসেনি। তারপরে আপনার ফ্লাড হলো, ফ্লাডেও কিন্তু আমাদের এক্সপোর্ট হ্যাম্পার হয়েছে। অ্যান্ড ফ্লাডটার জন্য কিন্তু আমাদের কিছু অর্ডার যেমন আমরা হারিয়েছি, যেগুলো টাইম সেন্সিটিভ ছিল। ফর এক্সাম্পল আমরা RMG সেক্টরে একটা কাজ করতাম ব্যাক টু দ্য স্কুল প্রোগ্রাম, যেটা সেপ্টেম্বরে ধরেন বাচ্চারা যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে স্কুলগুলো খুলে ওনারা যে কাপড় চোপড়গুলো পরে, ইটস এ ভেরি টাইম সেন্সিটিভ একটা প্রোডাক্ট। তো ওইটা ডাইভার্ট হচ্ছে কয়েকটা দেশে। তারপরে ধরেন সেপ্টেম্বরে যে আনরেস্টের যে কথা বারবার আসছে, হ্যাঁ, তো আনরেস্টের এখানে অনেকগুলো জিনিস কাজ করেছে। ইনিশিয়ালি ছিল যে ঝুট কেন্দ্রিক, ঝুট ইন্ডাস্ট্রির পালা বদলের একটা ইয়ে ছিল। আগে যে গ্রুপগুলো নিত, নতুন গ্রুপ এসেছে, ওদের মধ্যে মারামারি এটাতে শুরু হয়েছে। তারপরে ওয়ার্কারদের যে পেন্ট আপ অ্যাঙ্গার ছিল, আর অ্যাঙ্গারটা এসেছে কিন্তু অন্য কারণে, বিকজ ইনফ্লেশনের ইয়ে কিন্তু আমরা সবাই জানি, দ্রব্যমূল্যের দাম যে বেড়েছে এটা সবাই জানি। ইভেন আমরা যখন বাজারে যাই জিনিসপাতির দাম দেখে আমরাও আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে। সো এইটা ট্রিকল ডাউন করে। অ্যান্ড আরেকটা হলো যে আসলে এইসব জায়গায় কনসেন্ট্রেশনটা কী জন্য, কারণ ওই অঞ্চলে অল দ্য ইন্ডাস্ট্রিজ আর RMG অ্যান্ড টেক্সটাইল রিলেটেড। কারণ তো ওইখানে যেটা হয় যে একটা ফ্যাক্টরি প্রবলেম এফেক্টস আদার ফ্যাক্টরিজ, ছড়িয়ে যায়। অ্যান্ড আরেকটা যেটা হলো যে যখন দাবিগুলো আসলো ওয়ার্কারদের থেকে, প্রথমে অনেকগুলো 26 না 27টা ছিল, ওখানে এমনও দাবি এসেছে যে মেয়েরা কাজ করতে পারবে না, ছেলেদেরকে প্রাধান্য দিতে লাগবে। তারপরে এটা আস্তে আস্তে করে নেমে কতগুলো জিনিস ছিল, কিন্তু ওখানেও কিছু বৈষম্য কিন্তু তৈরি হয়েছে। কারণ আমি যখন RMGর কথা যখন বলতে লাগবে, ওখানে কিন্তু স্মল মিডিয়াম লার্জ গার্মেন্টস আছে। সবাই কিন্তু যখন RMG বলি যে সবাই যে বড় গার্মেন্টস এটাও না। আমি যদি বলি যে একটা গার্মেন্টস বন্ধ হয়েছে, এটাও কিন্তু ডাজন্ট পোর্ট্রে দ্য রিয়েল পিকচার, বিকজ ওখানে একটা গার্মেন্টসে কিন্তু 60,000 শ্রমিক থাকতে পারে, আবার 50টা গার্মেন্টসে আপনার 10,000 শ্রমিক থাকতে পারে। সো নাম্বার অফ গার্মেন্টস, আমি যদি বলি যে আজকে একটা গার্মেন্টস বন্ধ বাকি সব চলছে, এটা কিন্তু ঠিক করে ইয়ে করে না। এখানে বলতে লাগবে কত শ্রমিক আজকে কর্মরত নেই, তখন আপনি অ্যাকচুয়াল পিকচারটা পাবেন। এখন ওখানে কী জন্য তারপর প্রবলেমগুলো শুরু হলো, আগে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ একটা বড় একটা ভূমিকা রাখতো, ওনাদের একটা নেটওয়ার্ক ছিল, কোথায় অসন্তোষ হবে ইয়ে হতো আগে থেকে আমরা জানতে পারতাম, তারপর আমরা রিঅ্যাক্ট করতে পারতাম। তো ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আমরা সবাই জানি যে এখন আগের স্ট্রেংথটা নেই, এবং আগে ওরা যেভাবে ধরেন মানে কর্মরত থাকতো ওইভাবে এখন কাজ করতে পারছে না। কিন্তু ভালো যে জিনিসটা দেখলাম আমরা, যে বাংলাদেশ সেনাবাহিনী স্পেশালি 9 ডিভিশনের GOC সাহেব মঈন সাহেব, ওনার নেতৃত্বে ওখানে কিছুগুলো টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছে। ওনারা কিন্তু মাঠে আছে, কিন্তু আর্মির কাজ কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট কোয়েল করে না, ওনাদের অন্য কাজ। তো ওখানেও কিছু লিমিটেশন আমরা দেখতে পেরেছি। কিন্তু তারপরে আবার ট্রেড ইউনিয়নদের মধ্যেও কিন্তু অনেক ডিভিশন আছে। যেমন আগে যে নেতৃত্ব ছিল, এখন নতুন নেতৃত্ব, মানে ওখানে অন্য গ্রুপগুলো আছে। তো এগুলো সব কিছু নিয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যার জন্য ধরেন যে আজকে এটা ইয়ে করছে। কিন্তু এখানেও কিন্তু কত কোয়েশ্চেন আছে। যেমন এই আনরেস্ট আমরা বুঝি যে আনরেস্ট ধরেন কিছু যদি মানে ন্যায্য দাবি যদি থাকে, বৈষম্য থাকে, ওইগুলো উই হ্যাভ টু অ্যাড্রেস দ্যাট। কিন্তু আপনি আমার ফ্যাক্টরি আগুন লাগিয়ে দিবেন। নাম্বার ওয়ান, এটা বলার আগে আমি বলতে চাই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবাই কিন্তু BGM এর সদস্য না। যত গার্মেন্টস আছে বাংলাদেশে সবাই BGM এর সদস্য না, এক্সপোর্ট ওরিয়েন্টেড যারা ওরা BGM এর সদস্য। এখন এখানে যখন আমরা দেখি যে ঢালাওভাবে কথা হয়, অনেক ঢালাওভাবে বলা হয় যে 12,500 টাকা স্যালারি, 12,500 টাকা কিন্তু এন্ট্রি লেভেল,
যার কোনো এক্সপিরিয়েন্স নেই, তারপরে ওটা কিন্তু অ্যাভারেজ ইন্ডাস্ট্রি অ্যাভারেজ ইজ ভেরি হাই। সো আর আমরা একটা লেবার লর ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা থাকি, যেটা মানে ল অফ দ্য ল্যান্ড, ওটার মধ্যেই আমরা অপারেট করি। কিন্তু তারপর কি দেখলাম যে আমরা দেখলাম যে আমার ফ্যাক্টরিতে আসলো, বাইরের লোক এসে ধরেন ঢিল মারলো, ঢিল মেরে ভিতরে ঢুকলো, ঢুকে ভাঙচুর করলো, ভাঙচুর করে আগুন লাগিয়ে দিল। আগুন লাগানোর পরে যেটা ডেফিনেটলি পাশের ফ্যাক্টরিগুলো অল গেট এফেক্টেড, তারপর মবের মতন চলে আসে। তো এখানে যেটা হয়, কিছু ওয়ার্কার ধরেন এটার সাথে ইনভলভমেন্ট থাকে, যখন থাকে আমাদেরকে বলা হয় যে ওনাদের প্রতি আমরা মানে ক্রিমিনাল ভ্যান্ডালিজম এগুলোর জন্য কেস দিতে পারবো না, ওনাদেরকে ফায়ার করা যাবে না, ওনাদেরকে আবার ফ্যাক্টরিতে এনে যেখানে আমার 10,000 কর্মী আছে ওখানে আবার বসাতে লাগবে। তো এইভাবে রুল অফ ল কেন আপনি রুল অফ ল ফর আদার রিজনস যদি আপনি কোয়েশ্চেন করেন, তখন কিন্তু এই ডিসিপ্লিনটা আসবে না। এটা কিন্তু একটা বড় একটা জিনিস। আমাদের এখন সবাই দেখেন এখানে যদি কথা হয়, এখানে ল অ্যান্ড অর্ডারটা উইল বি ফিচার নাম্বার 1। কারণ ল অ্যান্ড অর্ডার না থাকলে এরকম সিচুয়েশন যদি মানে কন্টিনিউ না করতে পারে, ইট উইল হ্যাভ আ ভেরি ব্যাড ইমেজ। অ্যান্ড সামনে কিন্তু ধরেন ডিসেম্বর মাসে আমাদের পিক সিজন থাকে, অলরেডি আমরা দেখছি যে বাইরের অনেক রিজার্ভেশন আছে, ওনারা অর্ডার কমিয়ে দিচ্ছে, কারণ ওনারা এটা একটা সাইড, আবার গ্যাসেরও ঠিক করে সরবরাহ হচ্ছে না। বাট ওটা খুব দ্রুত সময়ে আমরা আশা করবো যে মানে ইট উইল বি সলভড। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখন এগুলো নিয়ে ভাবতে লাগবে যে মানে এই আপনার ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে। আর ওয়েজের যে ব্যাপারটা আছে, ওয়েজের ব্যাপারে আমি আশা সাথে অনুরোধ করবো যে বিজেএমের থেকেও আমরা একটা উদ্যোগ নিয়েছি এখন, যে আমরা ঢালাভাবে কথা বলবো না। আর মানে আমাদের যে প্রবলেম যেটা হয়ে গেছে, মানে আমরা যারা ট্রেড অ্যাসোসিয়েশন যেগুলো আছে, আমরা মানে মেজরিটি অফ দ্য টাইম উই আর ভেরি রিঅ্যাক্টিভ, উই আর নট প্রোঅ্যাক্টিভ। সো এখন থেকে উই নিড টু অলসো চেঞ্জ এ মাইন্ডসেট যে উই হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। তো আমরা যেটা এখন উদ্যোগ নিয়েছি ওটা হলো যে লাস্ট যে ওয়েজ বোর্ড গঠন করা হয়েছিল, ওইখানে ওয়েজ স্যালারি ইনক্রিজের জন্যে ওটার এফেক্টটা কী হয়েছে অন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিগুলো ওগুলো ভাগ করে দেবো আমরা, এসএমই, স্মল, মিডিয়াম, লার্জ। ওনাদের কী হয়েছে না, ওখানে আমরা ইউডি যেটা এক্সপোর্ট করে থাকি, ওই ডাটাটা নিয়ে অ্যাকচুয়াল মানে ইট উইল বি আ কংক্রিট এভিডেন্স যে ওটার এফেক্টটা কী হয়েছে। এইটা যাতে ফিউচারে যখন ওয়েজ নিয়ে কথা আসবে, উই শুড অ্যানালাইজ দ্যাট। অ্যান্ড এটা হলো যে যেমন ইম্পোর্ট সাবস্টিটিউশন, সানি ভাই যেটা বললো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখনও কিন্তু কোনো পলিসি আকারে কিছু দেখিনি যে লং টার্ম একটা ফান্ডিং ফর দ্য ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি, যে একটা লং টার্ম ফান্ডিং থাকবে। সো ডাউন দ্য লাইন আমার যাতে না হয়। অ্যান্ড ওইখান থেকে আরেকটা যেটা আছে যে এসএমইর জন্য আরেকটা বড় যে জিনিসটা, মানে এটা ঢাকা চেম্বারে আমরা অনেকবার বলেছি যে এমএফএস ট্রানজ্যাকশনস আমরা জানি যে বিকাশ, নগদে, তারপরে রকেট, এগুলাতে সবাই এগুলো ট্রানজ্যাকশন করি। তো সিআইবি রিপোর্ট এইটা যাতে ডিজিটাল যে ট্রানজ্যাকশন করছি যেটা, এইটা যাতে সিআইবিতে আসে, তাহলে ক্ষুদ্র যে কুটির শিল্প ধরেন মাইক্রো যে এন্টারপ্রাইজগুলো আছে, ওনারা কিন্তু তাহলে একটা লিগাল একটা পাবেন। তখন ওইটার বেসিসে যদি কামাল ভাইয়ের কাছে যায়, ওনারা কিন্তু তখন ফাইন্যান্সিং করতে রাজি হবে বেসড অন দ্যাট ট্রানজ্যাকশন। সো ইনফর্মাল ইকোনমি উইল হ্যাভ আ ফর্মাল মানে একটা লুক থাকবে। অ্যান্ড আরেকটা জিনিস হলো যে পলিসিতে এখনও আমরা কোনো চেঞ্জ দেখছি না অ্যাজ সাচ। আমরা সবসময় বলে আসছি যে আমাদের যে পলিসিগুলো আছে বাংলাদেশে, দিজ আর অল পাস থ্রু পলিসি। এখানে ইনভেস্টমেন্ট হবে, টাকাটা মেজরিটি বাইরে আবার চলে যাবে ইন দ্য ফর্ম অফ ডিভিডেন্ড, কিন্তু এইখানে লোকাল রিটেনশন খুব কম হয়। সো ইট হ্যাজ টু বি ওয়েলথ ক্রিয়েশন, যে যেটাই হোক টাকাটা যাতে বাংলাদেশেই থাকে, এইখানেই যাতে রোলটা এখানেই হয়, এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা বেজার ক্ষেত্রে ধরেন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো হচ্ছে, ইকোনমিক জোন যেগুলো হচ্ছে, এগুলোতে অ্যান্ড ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য এসএমইস উইল প্লে আ হিউজ পার্ট হিয়ার। অ্যান্ড দ্য আদার থিং, লাস্টলি আমি বলতে চাই যে রিজনাল ট্রেড। রিজনাল ট্রেডে উই নিড ভেরি ক্লোজার, মানে এখন ইন্টিগ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন ইন্টিগ্রেশনের দিক দিয়ে আমরা যখনই কথা বলছি, আমরা সাউথ এশিয়ার কথা বললে সার্কের কথা চলে আসে, কিন্তু আবার আমরা আগে দেখেছিলাম যে বিমস্টেকের উপর, যেখানে পাকিস্তান ইজ নট পার্ট অফ বিমস্টেক, ওটার উপর অনেক ফোকাস করা হয়েছে। বাট অলসো অ্যাট দ্য সেম টাইম সাউথ ইস্ট এশিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। সো আমাদের এখন ঠিক করে করতে লাগবে যে আমরা কোনটাকে, আমরা রিজনাল ট্রেড বলতে কি মিন করি,
বিকজ একটা জিনিস হলো যে ফর দ্য আরএমজি ইন্ডাস্ট্রি, এটা ঢাকা চেম্বারে আমরা কিন্তু আগে এটা এক্সপ্লোর করেছিলাম, বাট আনফর্চুনেটলি বিকজ অফ সার্কামস্ট্যান্সেস এটা তো প্রাধান্য পায়নি। ওটা হলো যে পাকিস্তানের যে ডিপ সি পোর্ট আছে, আমাদের কিন্তু এখন ব্যাংকের কোনো অ্যাকাউন্টবিলিটি এখন পর্যন্ত দেখতে পারিনি, কারণ ওখানে যে ধরেন যে লোনগুলো দেওয়া হয়েছিল, যে ডিফল্ট লোন বলছেন, ব্যাড লোন বলছেন, এটা তো একজনের সিগনেচার দিয়ে হয়নি, এটা একটা অনেকজনের সাইন নিয়ে জিনিসটা উপরে যেতে যেতে হয়েছে। তো ওখানে ধরেন মানে যে কালচার অ্যান্ড মিসম্যানেজমেন্ট, ওটার জন্য কিন্তু আমরা যে সাধারণ যে ব্যবসায়ী আছে আমাদের উপর কিন্তু দায়ভার চাপাতে পারবেন না। আপনার যে স্প্রেড যেটা আছে, স্প্রেডের যদি 50%ই হয় ব্যাড লোনের জন্য, দেন দেয়ার ওয়াজ কলিউশন ইন দ্য ব্যাংক অ্যান্ড দে শুড বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর ইট, নট বোনাফাইড বিজনেস পিপল। এই ক্ষুদ্র যে ব্যবসায়ী আছে, এসএমইতে যারা লিঙ্ক আছে, লার্জ যারা প্লেয়ার আছে, যারা আমরা, উই শুড নট বি অ্যাকাউন্টেবল ফর দ্যাট। সো দেয়ার নিডস টু বি রুল অফ ল। বাট আমরা আশাবাদী, বাট যদি এই জিনিসগুলো ঠিক করে না আনতে পারে, দেন there will be problems in the macroeconomic stability down the line. And আমি শেষ করতে চাই একটা কথা বলে, যে আমরা কিন্তু এখনো যখন কোনো প্রবলেম হয় আমরা শুনি যে আগে হয়েছে তখন কেন কিছু বলেননি, এখন মানে আগে হয়েছিল দেখেই কিন্তু গভর্নমেন্টের চেঞ্জ হয়েছে। সো এই জিনিসটা দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ওই আগের কথা এখন যদি আবার বলে, দেন উই হ্যাভ অ্যাচিভ নাথিং। ওই আগে যেটা ছিল ওটা ধারাবাহিকতা করে চলবে। সো ওই মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসতে লাগবে, স্পেশালি পলিসি মেকার্স এই কথাগুলো যাতে না বলে, আমরা এটা শুনতে চাই না এগুলো। ধন্যবাদ। কিছু উদ্যোগ নিচ্ছে, বিজিএমও কিছু উদ্যোগ নিচ্ছে এটার ব্যাপারে। আমরা জানি যে পার স্কোয়ার ফিট হিসাব করি আসলে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ এরিয়াস, যে ওয়ার্কাররা যেখানে থাকে। সো এখানে ডরমিটরির কথা আমরা অনেকদিন ধরে বলছি, কিন্তু সরকার কিন্তু এখন এটা শুনছেন। স্পেশালি আমাদের যে উপদেষ্টা আছে, লেবার উপদেষ্টা, হি ইজ ভেরি পজিটিভ, এবং লেবার সেক্রেটারি যিনি নতুন এসেছে উনিও খুব পজিটিভ। ওনারা একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে। আনফর্চুনেটলি ফর দ্য এই যে লাস্ট বুধবারে আমাদের একটা উদ্বোধন করার কথা ছিল, আমাদের তরফ থেকে একটা প্রপোজাল দিয়েছিল গভর্নমেন্টের কাছে, যে রেশন কার্ড যেটা ছিল, আমরা জানি যে আগে টিসিবির মাধ্যমে যেটা দেওয়া হতো ওখানে ধরেন 40% প্রিফারেন্স হতো। ওটাই আমরা বলেছিলাম অ্যানালিসিস করে ওটা ডাইভার্ট করে ওয়ার্কারদেরকে দেন, কিন্তু ওখানে কিছু সমস্যা আছে, কারণ ওয়ার্কারদের যে ওয়ার্কিং টাইম, হ্যাঁ, যে মানে নর্মাল আওয়ার্স অফ অপারেশন, ইট ইজ নট মানে নর্মাল। সো ওখানে সন্ধ্যাবেলা আবার ট্রাক নিয়ে দেওয়া, তারপর সিকিউরিটি প্রোভাইড করা, ওখানে একটা ইয়ে ছিল। অ্যান্ড আরেকটা যেটা প্রপোজাল গেছে আমাদের থেকে, ওটা হলো যে ওখানে একটা হেলথ কেয়ার একটা হসপিটাল করে দেওয়া উইথ ফেসিলিটিস। সো মানে ওয়ার্কাররা ওটা বিজেএমও উইল মানে স্পেন্ড মানি দ্যাট, সাবসিডাইজ করবো আমরা, কিন্তু ওনারা যাতে ওই চিকিৎসা যাতে ওরা ঠিক করে পায়। তো এই জিনিসগুলো কিন্তু উই আর অ্যাড্রেসিং। পলিসি রেসপন্স নিয়ে আমরা সময় ক্ষেপণ এবং রাইট পলিসি রাইট টাইমে না নেওয়ার যে একটা প্রবণতা আমরা দেখেছি ওই 2-2.5 বছর, পার্টিকুলারলি সেন্ট্রাল ব্যাংক লেভেলে। বাট আমি এন্টায়ার ইকোনমিক পলিসি মেকিং সিস্টেমটাকেই বলবো, যেটা আসলে সর্বোচ্চ ডিসিশন মেকার থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক গভর্নর, সব জায়গা থেকেই রাইট টাইমে রাইট পলিসিটা না নেওয়ার যে প্রবণতা দেখেছি, এরা এই সব জায়গা থেকে এটার ইন্টারভেনশনটা ছিল। এখন সেই জায়গায় যদি আমরা আসতে চাই, আমাকে কিন্তু পলিটিক্যাল ইকোনমিটা দেখতে হবে, টেকনিক্যাল সলিউশন একমাত্র না। তো পলিটিক্যাল ইকোনমিতে যদি আমি যাই জিয়া ভাই, তাহলে আমি একটু শুরু করি যে কনফিডেন্সের বিষয়টা নিয়ে, তারপর আমি আসছি স্পেসিফিক ইনফ্লেশন অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। আমাদের কনফিডেন্সটা কিন্তু আমাদের অর্থনীতির ব্যাপারে এই ম্যাক্রো ইকোনমি যখন এই শকটা লিঙ্গার করলো, কোনো কারণই ছিল না এটা 2 বছর হওয়ার। শ্রীলঙ্কা আপনারা জানেন আমাদের চেয়ে ম্যাক্রোতে অনেক বড় প্রবলেমে পড়েছে, ওরা কলাপস করেছে। আমরা কলাপস করিনি, খুবই খারাপ জায়গায় চলে গেছিলাম, কলাপস করিনি। ওইখান থেকে ওরা রিকাভার করে গেছে উইদাউট হ্যাভিং এনি অ্যামুনিশন ইন হ্যান্ড। আমার কিন্তু ওই এক্সপোর্ট ডেটা মিথ্যা কথা বলার পরেও আমার কিন্তু এক্সপোর্ট ছিল তো $40 বিলিয়ন মতো। আমার মনে আছে হাতেম ভাই আর নাসিম ভাই বোধহয় সবসময় বলতো যে এক্সপোর্ট ডেটা নিয়ে আসলে দের ইজ সামথিং নট রাইট। হাতেম ভাই ওয়াজ পাবলিক, এবং সেটার কারণে জানুয়ারির 2 তারিখের একটা সেশনে উনি কথা বলার কারণে ওনার কি প্রবলেম হয়েছে সেটা আমরা জানি, মানে যে কেন উনি বললো। কিন্তু তারপরেও আমাদের ইনস্ট্রুমেন্টস কিন্তু রিকাভারির অনেক স্ট্রঙ্গার ছিল শ্রীলঙ্কার থেকে, কিন্তু কেন আমরা 2.5 বছরেও পারলাম না? এবং সেটার কারণে কি ধরনের আউটকাম হলো, কেন পারলাম না? বিকজ ওই যে বললাম যে রাইট পলিসিটা নেওয়া হয়নি, এবং মোস্ট অফ দ্য টাইমস পলিসিজ ওয়ার রেসপন্সেস ওয়ার নোন, কিন্তু সেই দিকে যাওয়া হয়নি। শ্রীলঙ্কা সেই জায়গায় গেছে। তো এখন 5ই অগস্টের পরে আশা করি আমরা ওই জায়গা থেকে বেরিয়ে গেছি, দ্যাটস হোয়াট উইড লাইক টু হোপ। কিন্তু কনফিডেন্স কিন্তু শ্যাটার্ড আছে।
কনফিডেন্স যদি আমাদেরকে রিকাভার করতে হয়, আমাদেরকে একটা শামস বলছিল, জিয়া ভাই আপনিও বললেন ল অ্যান্ড অর্ডার পার্টটা, দ্যাটস ফাইন। আই থিঙ্ক ল পার্টটা কিন্তু ইজ লার্জলি হোল্ডিং, লেটস গিভ ক্রেডিট ওয়ার ইটস ডিউ। ল পার্টটায় দিনে দুপুরে কিন্তু অনেক ডাকাতি হচ্ছে না, লুটপাট হচ্ছে না, খুন খারাপি হচ্ছে না। আই থিঙ্ক বাই 9-10th August এটাকে কিন্তু কন্ট্রোলে নিয়ে আসা হয়েছে, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য পজিটিভ অফ হোয়াট উই হ্যাভ সিন্স 5th August। হাউএভার অর্ডার পার্টটাতে সিরিয়াস ডিসঅর্ডার আছে, এবং আমরা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে দেখছি, আমরা শুধু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট না, বিভিন্ন ইকোনমিক ইউনিট, সেটা একটা সরকারি প্রতিষ্ঠান বলি বা অন্যান্য জায়গাতেও আমরা অন অ্যান্ড অফ এবং কন্টিনিউড বেসিসে এই ফ্ল্যাশ পয়েন্টগুলো দেখছি। এই অর্ডার যদি আমরা না আনতে পারি ইন টাইম, সেটা ম্যাক্রোতে এফেক্ট করবে। আমি বলবো কিভাবে। দ্বিতীয়, এই কনফিডেন্সের আরেকটা বিষয় হলো পলিসি গভর্নেন্স। পলিসি গভর্নেন্স, এই মিস গভর্নেন্সটা আমরা দেখেছি গত 2.5 বছর টিল 5th August। এখন 5th Augustের পরে ইন্টেনশনাল মিস গভর্নেন্স নেই, কিন্তু রেসপন্সও কিন্তু আসছে না। মেবি মানে যারা পলিসি মেকার তারা প্রি অকুপাইড উইথ হায়ার অর মোর ইমার্জেন্সি অর ফায়ার ফাইটিং ইস্যু নিয়ে। কিন্তু আপনি যদি দেখেন ব্যাংকিং অর্থনীতির ওভারঅল স্পেসটা যদি দেখেন, ব্যাংকিং সেক্টরে খুব কন্টিনিউড বেসিসে ভিজিবল অ্যাটেনশন আসছে, এনগেজমেন্ট আসছে। কিন্তু ব্যাংকিংয়ের বাইরে যদি আমি যাই, বিনিয়োগ, SME, even exports, other than addressing the unrest on a day-to-day basis, not on a strategic basis, অর্থনীতির বাকি অংশটাই কিন্তু এখনো পলিসি অ্যাটেনশন আসেনি। এটা আমার কাছে একদম ক্লিয়ার। আমি জানি না আমাদের ব্যবসায়িক নেতৃবৃন্দরা কি বলবেন। এই পলিসি গভর্নেন্স যতক্ষণ ফেরত না নিয়ে আসতে পারবো, ততক্ষণ কনফিডেন্স আসবে না, এবং ম্যাক্রো রিকাভারিও বাধাগ্রস্ত হবে। আর থার্ড কনফিডেন্সের বিষয়টা হলো, আমাদের সাথে আমরা মানে ওয়েদার উই লাইক ইট অর নট, গ্লোবাল রিলেশনস ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, এবং এগেইন ম্যাক্রো রিকাভারির সাথে এটা জড়িত। গ্লোবাল রিলেশনস পারহ্যাপস ইজ ওয়ান এরিয়া ওয়ার দিস ইন্টারিম গভর্নমেন্ট প্রবাবলি would get highest mark. আমরা গতকালেও দেখেছি এটা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের হেড কিভাবে 18,000 শ্রমিক যেটা আটকে গেছিল, উনি এটাকে বের করে নিয়ে আসছে। এর আগে আমি UAEর প্রেসিডেন্সিয়াল ক্ষমা সেটা দেখেছি, এবং ইউএনএ যাওয়ার আগে আমরা কিভাবে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার এবং বায়োল্যাট্রাল দ্বিপাক্ষিক পার্টনারদেরকে এনগেজ করেছি, সেই জায়গাটা। কিন্তু সেই জায়গাটায় একটা জায়গা ভালো কাজ করছে, আমরা অ্যাবাউট 5 থেকে 6 বিলিয়ন ডলারের নিউ বা অ্যাডিশনাল কমিটমেন্ট পেয়েছি 5th Augustের পরে। ওয়ার্ল্ড ব্যাংক যেমন বলেছে 3.2 বিলিয়ন ডলার একাই, কিন্তু এর পুরোটা কিন্তু নতুন না। সো লেটস বি ভেরি ক্লিয়ার, এর মধ্যে কিছু পুরানো অনগোয়িং ডিসকাশনের পার্ট আছে, প্রজেক্ট ফাইন্যান্সিং আছে, বাট ম্যাক্রো রিকাভারির জন্য আমার যে 6 থেকে 8 বিলিয়ন ডলার আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে আগামী 6 মাসের মধ্যে যদি আমি অ্যাড করতে পারি, দেন আমার ফরেন এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন, বিওপি স্টেবিলাইজেশনটা অনেকটা সহজ হয়ে যাবে। সো সেই জায়গাটাতে আমার মনে হয় ভালো কাজ হচ্ছে। উই হোপ কমিটমেন্ট উইল টার্ন ইনটু অ্যাকচুয়াল অ্যাকশন, মানে এই টাকাটা আসবে। কিন্তু কনফিডেন্সের আরেকটা পার্ট কিন্তু বায়ার্স অ্যান্ড ফরেন ইনভেস্টার্স, সেই জায়গাটায় কিন্তু এই মুহূর্তে শ্যাটার্ড কনফিডেন্স আছে। আমি শিওর আমাদের ব্যবসায়িক এখানে যারা আছে সবাই তাদের বায়ার সম্বন্ধে অনেক তারা জানেন। বায়ার্সরা যায়নি এখনো, কিন্তু তাই বলে কনফিডেন্স কিন্তু খুব বা মনের কিন্তু খুব সাহস নাই। কিন্তু এই সাহসটা যদি আনতে না পারি, তাহলে হয়তো আস্তে আস্তে যাওয়া শুরু করবে, এবং আমাদের আশেপাশে 2-1টা দেশ এদেরকে নেওয়ার জন্য খুবই চেষ্টা করছে, আপনারা জানেন। এবং ওইটার জন্য কি আমরা রাগ করতে পারি, গালি দিতে পারি? নো, দিস ইজ বিজনেস কম্পিটিশন, চাইবে। কিন্তু আমি যদি ধরে না রাখতে পারি, চলে তো যাবেই। আর আরেকটা হলো, লং টার্মে তো আমি বারবার লোন নিতে পারবো না 6 থেকে 8 বিলিয়ন প্রতি বছর বা 2 বছর। সো এক্সপোর্টস আর FDI এইটা দিয়েই কিন্তু আমাকে আমার ফরেন এক্সচেঞ্জ সাপ্লাইটা, রেমিটেন্স তো আছেই, সেটা ইজ হোল্ডিং, কিন্তু এক্সপোর্টস অ্যান্ড FDI এটা দিয়েই কিন্তু আমাকে ধরে রাখতে হবে। FDI এর ক্ষেত্রে আমার কনফিডেন্স এখন ম্যাক্সিমাম শ্যাটার্ড অবস্থায় আছে। আমরা বিভিন্ন ফরেন ইনভেস্টর্স, এবং সেই ইনভেস্টর্স অনেক তাদের পেছনে যে তাদের দেশের সরকার থাকে, তাদের সাথে আমাদের গত 1.5-2 মাস প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। গত পরশুদিনও আমরা একটা বসেছিলাম। তারা বাংলাদেশে যে আসতে চায়, সেই জায়গাটায় এখন তারা ওয়েট অ্যান্ড সি মোডে চলে গেছে। এই ওয়েট অ্যান্ড সি এটা শেষ হবে, যত তাড়াতাড়ি আমরা এটাকে শেষ করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা তাদের কনফিডেন্সটা বা তাদের যে এক্সপোর্টস অ্যান্ড FDI এর তাদের যে ভূমিকা, সেই জায়গাটা আমরা স্ট্রেংথেন করতে পারবো। কিন্তু সেইখানে আমাদেরকে মানে খুব টার্গেটেড আউটরিচে যেতে হবে। আমি যেটা বললাম, ব্যাংকিংয়ে যেমন খুব টার্গেটেড ওয়েতে আগানো হচ্ছে, ইটস ওয়ার্কিং ওয়েল, হোপফুলি ইট উইল গিভ গুড আউটকাম।
ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা আমরা এখনো দেখছি না, এই অ্যাটেনশনটা নাই। সেই অ্যাটেনশনটা লাগবে, এবং পার্টিকুলারলি বায়ারদের ক্ষেত্রে এবং ফরেন ইনভেস্টরদের ক্ষেত্রে তাদের এই কনফিডেন্সটা বিল্ড করার জন্য খুব টার্গেটেড অ্যাপ্রোচ লাগবে সরকারের পক্ষ থেকে। সুতরাং সেইটাকে আমি বলছি পলিসি গভর্নেন্স। এই পলিসি গভর্নেন্স যদি না আসে পুরোপুরি, এটার একটা অংশ এসেছে, খারাপ পলিসি নেওয়া বন্ধ হয়েছে, কিন্তু খারাপ পলিসি ইজ হাফ অফ দ্য গ্লাস, রেস্ট অফ দ্য গ্লাস ইজ স্টিল এমটি। সেটা হলো আমাদেরকে এই এক্সপোর্টের যে বায়ার্স বা কমিউনিটি, ইন্টারন্যাশনাল ট্রেডিং কমিউনিটি আর ফরেন ইনভেস্টর্স, এই জায়গাটায় আমাদের আগে আসতে হবে। এখন ভেরি স্পেসিফিক্যালি সভাপতি মহোদয় আপনি বলেছেন ম্যাক্রোর প্রবলেমগুলো। ম্যাক্রোর সবচেয়ে বড় দুটো প্রবলেম, ইনফ্লেশন, এবং ইনফ্লেশনের একটা অংশ গিয়ে বিজনেসের উপর পড়ছে। সানি ভাইকে হয়তো বলছে যে আমার আমাকে দাম বাড়াতে হবে, আর শামসকে গিয়ে হয়তো বলছে আমাকে অ্যাকোমোডেশন দিতে হবে। এই ইনফ্লেশন যতদিন আমি কন্ট্রোলে না আনতে পারবো, একদিকে ইন্টারেস্ট রেট আপনি সেটারকে কন্ট্রোল করতে পারবেন না, কারণ ইনফ্লেশন বাড়তে থাকলে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে একটা জায়গায়। এখন ইনফ্লেশনের জন্য তিনটা বিষয় দরকার ছিল, দুটা বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। থার্ডটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি, ইনফ্লেশনটা কমবে, ইন্টারেস্ট রেটও তখন কমে আসবে আপনাদের সুবিধার জন্য। সেই দুটো কি অ্যাড্রেস হয়েছে? দেরিতে হলেও গত বছরের শেষে গিয়ে ইন্টারেস্ট রেটটা বাড়ানো শুরু করেছে। এটা বিজনেসকে হার্ট করছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এমন একটা জায়গায় চলে গেছিল না করে, দে ওয়াজ নো গুড অপশন। এবং সেই সময় ইন্টারেস্ট রেটটা না বাড়ালে আসলে ইনফ্লেশনটা আরও আউট অফ কন্ট্রোল চলে যেত। বাট দ্য হোপ ইজ ইনফ্লেশনটা কন্ট্রোলে এসে ইন্টারেস্ট রেটটা দ্রুত কমিয়ে নিয়ে আসা হবে। সেটার জায়গায় বাধা হয়ে গেছিল মানি প্রিন্টিং। 60,000 কোটি টাকা প্রিন্ট করা হয়েছে আপনারা জানেন লাস্ট ফিসক্যাল ইয়ারে, উইচ ওয়াজ সুইসাইডাল, আত্মঘাতী ছিল, এটা করা উচিত ছিল না। এবং এটা নিয়ে খুব লুকোচুরি ছিল। এটা অনলি আমরা জানতাম হচ্ছে, কিন্তু এটার ফুল পিকচারটা আমরা পেয়েছি গত 2 মাসে। আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, এটা বন্ধ করা হয়েছে। থার্ড যে জিনিসটা এখনো অ্যাড্রেস করা যায়নি, সেটা হলো সাপ্লাই চেইনকে আগের জায়গায় ফিরত নিয়ে আসা। সাপ্লাই কনস্ট্রেইন রয়ে গেছে। সাপ্লাই কনস্ট্রেইন যতদিন থাকবে, বেসিক অর্থনীতির সূত্র আপনার ডিমান্ডের তুলনায় সাপ্লাই আমার কম, দাম বাড়তে থাকবে। সুতরাং এই থার্ড জায়গাটায় নজর দিতে হবে। এই থার্ড জায়গাটা যেটা সাপ্লাই কনস্ট্রেইন, এটা মূলত কিন্তু এমার্জ করেছে আমার যে ইম্পোর্ট কম্প্রেশনে যেতে হয়েছিল ফরেন এক্সচেঞ্জের অভাবে। সেই জায়গাটা আমরা সবাই হোপ করেছিলাম যে এটা 6 মাসের বেশি লাগবে না, লাগতেও না যদি রাইট পলিসি হতো, মানে হোলগুলো যদি সব একযোগে বন্ধ করতো। এদিকে ইম্পোর্ট কম্প্রেশন দিয়ে জেনুইন ব্যবসায়ীদের ইম্পোর্ট ক্যাপাবিলিটি রেস্ট্রিক্ট করে, অন্যদিকে মানি লন্ডারিং কিন্তু ওপেন চলেছে, যার ফলে আনইউজুয়াল ডিমান্ড ফর ডলার সেটা কখনো, বা অ্যাবনর্মাল ডিমান্ড ফর ডলার এটা পড়েনি। এবং এই ইম্পোর্ট কম্প্রেশন এখনো চলছে, যদিও একটা প্রাথমিক পদক্ষেপ কয়েক সপ্তাহ আগে বোধহয় নিয়েছে, যে 14টা আইটেম বাদে বাকিগুলোর ক্যাশ এলসি রিকোয়ারমেন্ট, মার্জিন রিকোয়ারমেন্টটা করছে। কিন্তু আমার কম্প্রেশনটা সম্পূর্ণভাবে ডিকম্প্রেস করতে হবে। সেটা যতক্ষণ আমি না পারবো, ততক্ষণ কিন্তু আমার কাউন্টার প্রোডাক্টিভ ইন্টারেস্ট রেট বাড়ানো। একদিকে ইন্টারেস্ট রেট বাড়িয়ে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ইনফ্লেশন কমছে না, তাহলে আমি কিন্তু ডাবল ব্লো নিচ্ছি। সুতরাং এই জায়গাটায় সাপ্লাই নর্মালাইজ করতে আমাকে ইমিডিয়েটলি নজর দিতে হবে। সাপ্লাই নর্মালাইজ করতে গেলে কী করতে হবে, সেটাই হলো দ্য সেকেন্ড ইস্যু অফ দ্য ম্যাক্রো, ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্টের সেই জায়গাটা সুসংহত করা। সেই জায়গায় আমি মনে করি একটা ভালো উদ্যোগ এগেইন গত 1-1.5 মাসে, অগাস্টের শেষে এসে বাংলাদেশ ব্যাংক নিয়েছে, যেটা এগেইন খুব নোন একটা ইনস্ট্রুমেন্ট। কেন 2022 সালের শেষে এটা নেয়নি, 23-এর শুরুতে নেয়নি, মিডলে নেয়নি, খুবই রহস্যজনক। মানে ইউ ক্যান অনলি সে যে এটা কাউকে না কাউকে মানে ইমপ্রপার সুবিধা দেওয়ার জন্য, আনফেয়ার সুবিধা দেওয়ার জন্য এটা করেছে। আদারওয়াইজ এই রেসপন্সটা তখন না হওয়ার কোনো কারণই ছিল না। সেটা হলো সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি না করে ইনডিসক্রিমিনেটলি ইন্টার ব্যাংক ডলার এক্সচেঞ্জ সেটাকে এনকারেজ করা। এই জিনিসটা অগস্টের লাস্ট উইক থেকে শুরু হয়েছে। অ্যাজ এ রেজাল্ট আপনাদের বলি, পুরো 2023-24 অর্থ বছরে যে ফিসক্যাল ইয়ার শেষ হলো, অ্যাভারেজ মান্থলি সেলস অফ ডলার ছিল ফ্রম সেন্ট্রাল ব্যাংক $800 মিলিয়ন একটু উপরে। এটা সেপ্টেম্বরে ছিল $22 মিলিয়ন। দরকার হয়নি, খুব এক্সচেঞ্জ রেট কি ড্রপ করেছে, খুব রিজার্ভ কি খুব কমে গেছে এর ফলে? কমেনি তো। সো দিস ওয়াজ এ নোন পলিসি রেসপন্স, কিন্তু আগের রেজিম সেটা নেয়নি। খুবই এই কারণেই শ্রীলঙ্কা বের হয়ে গেছে, আমরা বের হতে পারিনি। ব্যবসা এবং ব্যবসায়ী এবং জনগণ এই ইম্পোর্ট কম্প্রেশনের ভার এখনো বয়ে চলছে। এখন এইটা প্রথম উদ্যোগটা ভালো হয়েছে, ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ মার্কেট সেটাকে এনকারেজ করা হচ্ছে রাদার দেন সেলিং সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ। তো সেই কারণে রিজার্ভটা ধরে আমরা আরও বাড়ানো দরকার, কিন্তু যেই জায়গায় আছে তার থেকে ফল করেনি। কিন্তু এই জায়গায় থাকলে হবে না,
আমাদের যেটা লাগবে, যেটা আমি একটু আগে বলেছি, আমার রিজার্ভটাকে কমপক্ষে টু দ্য টিউন অফ $6 to 8 বিলিয়ন দিয়ে এটাকে বুস্ট করতে হবে অল্প সময়ের মধ্যে। ওই IMF-এর ওই 4 বিলিয়ন 4 বছরে ওই স্টাইলে আসলে হবে না, ওইটার অন্য ভ্যালু এডিশন আছে, ওটা রিফর্মগুলো আসতেছে। কিন্তু আমার যে ডলার রিজার্ভ বুস্ট করে সরকারকে, সেন্ট্রাল ব্যাংককে একটা শক্তিশালী পজিশনে নিয়ে যাওয়া, যাতে তারা ইম্পোর্ট ওপেন করে দিতে পারে, সাপ্লাই চেইন রিল্যাক্স করতে পারে, নর্মাল জায়গায় আসতে পারে, সেই জায়গায় আমার 6 মাসের মধ্যে $6 থেকে 8 বিলিয়ন লাগবে। সেটাই কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্টের হেড প্রফেসর ইউনুস ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আলাপ করেছে, IMF-এর কাছে এডিশনাল $3 বিলিয়ন চেয়েছে, আমেরিকানদের সাথে আলাপ করেছে এবং অন্যান্য আরও কয়েকটা ডেভেলপমেন্ট পার্টনারের সাথে আলাপ করেছে। আমরা 4 থেকে 5 বিলিয়নের মতো কমিটমেন্ট দেখেছি। আমি যেটা দেখছি সেখানে নেট নিউ এডিশন উইল বি ইফ দিস কাম ইন অ্যাবাউট $2 থেকে $2.5 বিলিয়ন। সো এই যে এফোর্টটা, এটা ইন্টারিম গভর্নমেন্টকে একটু বজায় রাখতে হবে, এই চাপটা, এবং প্রফেসর ইউনুসের যে গ্লোবাল স্ট্যান্ডিং রিলেশনস, তার যে অ্যাক্সেস, তার ভিত্তিতে আমার মনে হয় এটা পাওয়া সম্ভব। এই আড়াইকে যদি আমরা $6 বিলিয়ন নিয়ে যেতে পারি মিনিমাম, যেই টাকাটা উইদিন নেক্সট 6 মান্থস আসবে, তখন ব্যালেন্স অফ পেমেন্ট, ফরেন এক্সচেঞ্জ, ওভারঅল রেজিমটা, এটা সেন্ট্রাল ব্যাংক অনেক কমফোর্টেবলি, অনেক স্পেস সহ তারা এটাকে হ্যান্ডেল করতে পারবে, এবং আমরা দেখব যে খুব তাড়াতাড়ি হয়তো ইম্পোর্ট রেস্ট্রিকশনটা আরও কমিয়ে নিয়ে আসবে। এইটা ছাড়া আমরা কিন্তু ওই যে ইনফ্লেশনের জায়গায় হাত দিতে পারবো না। আর এফএক্সের জন্য আরেকটা জিনিস হলো যে আমার যেটা খেয়াল রাখতে হবে, যে আমার অ্যাবনর্মাল ইম্পোর্ট ডিমান্ড যাতে আবার নতুন করে গ্রো না করে। যে এই 5 অগস্টের পরে গভর্নেন্স ফেরত আসতেছে, কিন্তু সুযোগ নিয়ে আবার ট্রেড বেস মানি লন্ডারিং যাতে না বাড়ে, যাতে একদিকে আমি চৌবাচ্চার একটা ফুটো আমি বন্ধ করলাম, আর একটা ফুটো আবার নতুন করে চালু হয়ে গেল, সেই ক্ষেত্রে আমি কিন্তু স্টেবিলিটি আনতে পারবো না। আর এক্সপোর্ট যদি ড্রপ করে তাহলে এই এফোর্ট কমপ্লিটলি ভেস্তে যাবে। সুতরাং যেটা শামস বলছিল, আমি আসার আগে শুনলাম, আমি নিশ্চয়ই হাতেম ভাইরাও বলবেন বা নাসিম ভাইরা, এবং Prano is one of the biggest exporter in non-traditional items, agro-processed food. আমরা যদি এক্সপোর্ট ড্রপ করে যায় তাহলে কিন্তু এই সমস্ত এফোর্ট ভেস্তে যাবে। সুতরাং আবারও বলছি, ওই এক্সপোর্টের ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারের অর্ডার পার্টটাকে ঠিক করতে হবে, আর ইন্টারন্যাশনাল বায়ার্স এবং ট্রেডিং কমিউনিটির সাথে স্পেশাল আউটরিচে যেতে হবে, এবং শুধু প্রাইভেট সেক্টরকে না, সরকারের নেতৃত্বে ওই কনফিডেন্সটা বিল্ড করার জন্য। আর লং টার্মে 5 আগস্টের আগে এবং পরে কিছু রিফর্মস কিন্তু আমাদের আগেও যেভাবে ভ্যালিড ছিল এখনও সেইভাবেই ভ্যালিড আছে। ট্যাক্স রিফর্ম, কাস্টমস রিফর্ম, আমার ডাইভার্সিফিকেশনের জন্য স্ট্যান্ডার্ডস আপগ্রেডেশন, আমার নতুন মার্কেট অ্যাক্সেস। আমার কিন্তু আপনি যদি ট্রেডিশনাল আইটেম, ট্রেডিশনাল মার্কেট আমার এক্সপোর্ট বাস্কেটে ধরেন, আমরা তো শুধু RMG 84% জানি, কিন্তু ট্রেডিশনাল আইটেম, ট্রেডিশনাল মার্কেট 98%। সুতরাং 2% যায় নন ট্রেডিশনাল, ইন নন ট্রেডিশনাল প্রোডাক্ট, নন ট্রেডিশনাল মার্কেট। সুতরাং এই নিডগুলো কিন্তু আমার 5 আগস্টের আগে 2022-এ 2015-তে যেভাবে ভ্যালিড ছিল এখনও আছে। সুতরাং সরকারকে ওই যে আমি যেটা বলেছি, ব্যাংকিং প্রায়োরিটি, কোনো সন্দেহ নাই, সেন্ট্রাল ব্যাংককে যে ধরনের ইন্ডিপেন্ডেন্স দিয়েছে সেটা দরকার ছিল, কোনো সন্দেহ নাই, এবং সেগুলোর ফল পাচ্ছি। কিন্তু এর বাইরে অর্থনৈতিক যে চাকাটা যার মাধ্যমে ধরে থাকা হয়, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, এবং সেটারই একটা অংশ হচ্ছে লোয়ার লেভেলে স্মল বিজনেস এবং মাইক্রো এন্টারপ্রেনার, ওই জায়গাটায় কিন্তু এই মুহূর্তে নজর নাই। সেখানে একটা হোলিস্টিক স্ট্র্যাটেজি নিয়ে ইমিডিয়েটলি 2 মাস চলে গেছে, ম্যাক্সিমাম আর 1 মাস সময় আছে এই জায়গাটায় এনগেজমেন্ট শুরু করা। এটা বলেই আমি শেষ করছি। ধন্যবাদ সভাপতি। সাধারণত হয় না। এটার একটা অন্যতম কারণ হচ্ছে, প্রথমত কারণ হচ্ছে যে নারায়ণগঞ্জে যারা ব্যবসা করছে তারা অধিকাংশই হচ্ছে স্থানীয়, এবং এই স্থানীয় লোকগুলির সাথে আবার ওই এলাকার স্থানীয় যারা বাসিন্দা তাদের সাথে একটা সম্পর্ক। যেমন সে মনে করেন বিসিক শিল্প এলাকা, ওখানে প্রায় 550-র মতো প্রতিষ্ঠান, 2.5 লক্ষের উপর শ্রমিক আছে। তার আশেপাশে যে এরিয়া, ওই এরিয়ার সাধারণ মানুষদের প্রতিদিনের যে নানা রকমের সমস্যা, এগুলি যেমন আমি নিজে ওইগুলি হ্যান্ডেল করি, তাদের এগুলি আমি দেখি, কোথাও কোনো সুপারিশ করা লাগলে সেটা আমি করি, এতে ওখানে একটা রিলেশন তৈরি হয়েছে। আবার শ্রমিক নেতৃবৃন্দ যারা নারায়ণগঞ্জে রয়েছেন তাদের সাথে আমাদের একটা প্রতিদিনের একটা সম্পর্কটা মানে এত গভীর সম্পর্ক। যেমন আমি একটা জাস্ট উদাহরণ দিই, একদিন এক শ্রমিক নেতা আমাকে ফোন করলেন, আমার সাথে উনি একটু দেখা করবেন, কথা বলবেন। তো আমি তখন নারায়ণগঞ্জ কলেজের, আমি গভর্নিং বডির প্রেসিডেন্ট, আমি ওখান থেকে বের হয়ে আসছিলাম। তো আমি বললাম যে তুমি 2 নম্বর গেটের এখানে থাকো, আমি আসতেছি, যাওয়ার পথে তোমার সাথে কথা বলবো। তো ওখানে যখন আমি গেলাম তখন আমি নামলাম, নামার পরে বললো যে রাস্তা ধারে কথা বলবেন, দেখ নাই। যেমন এরকম ঘটনা এর মধ্যেও ঘটছে, আসলে এত ঘটছে যে একটা টেলিফোন আসছে,
টেলিফোন আসার সাথে সাথেই কাজ বন্ধ হয়ে গেছে এবং শ্রমিকরা ওখান থেকে কাজ বন্ধ করে দিয়ে নেমে আসছে। তাহলে ওই ফোনটা কারা করে, এটা গোয়েন্দা সংস্থা সেগুলি কিন্তু বের করেছে। তো এই বিষয়গুলি যদি আমরা সবসময় একটু নজরে রাখি, আমলে নেই, তাহলে আমার মনে হয় এই জায়গাগুলি করা সম্ভব। তো আসলে এতে যেটা সমস্যা হয়, ওখানে সব হলো বড় বড় ফ্যাক্টরির মালিক, বড় বড় মানে 20,000, 15,000, 30,000 শ্রমিকের ফ্যাক্টরি মালিকরা সাধারণত ফ্যাক্টরিতে খুব একটা যান না, কম যান, আর গেল ওই লোকালিটির সাথে বা শ্রমিক নেতৃবৃন্দের সাথে খুব একটা সম্পর্ক তারা মেনটেন করেন না, রাখেন না। আর যারা শ্রমিক নেতৃবৃন্দ, অধিকাংশ শ্রমিক নেতৃবৃন্দই গঠনমূলক ভূমিকা রাখেন, দায়িত্বশীল ভূমিকা রাখেন, কিন্তু কিছু কিছু তো আছে যারা দায়িত্বশীল ভূমিকা রাখেন না, তারা ওখানে কিছু অসন্তুষ্ট, তারা আমাকে ফোন করেন বা আমাদের আগের প্রেসিডেন্টকে ফোন করতেন। তো সাধারণত আমাকে ওনারা সবসময় ফোন করতেন, তো আমি সাথে সাথে এটা করতাম এবং ডিসি সাহেব ওই শ্রমিক নেতৃবৃন্দকে ডেকে একটা মিটিং করতেন, ওনাদেরকেও ইনভলভ করতেন। উনি মানে খুব এক্সেলেন্ট একটা ভূমিকা ওখানে পালন করেন, সবসময় করেন, এখনও করছেন। ইভেন 5 তারিখে যখন 5 তারিখের সরকার পতনের পর যখন কেউ অফিস করছে না, একটা অরাজক অবস্থা চলছিল, তখনও রাত 10টা পর্যন্ত উনি অফিসে বসে এই শ্রমিক নেতা আমাদেরকে ডেকে আমাকে হঠাৎ ফোন করে বলতেছে, আপনি আসেন, শ্রমিক নেতাদের নিয়ে আমি বসতেছি। তো আমি কিন্তু ওই সময় ছুটে গিয়েছি ওখানে, তো গিয়ে তাদের সাথে বসছি। তো এই সম্পর্কটা আসলে আমার মনে হয় খুব জরুরি। শ্রমিক নেতৃবৃন্দ সহ এলাকার লোকজন, স্থানীয় লোকজনকে ইনভলভ করা, প্রয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এলাকায় আছেন তাদেরকেও ইনভলভ করা, কারণ ওই এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরও কিন্তু একটা স্বার্থ সেখানে রয়েছে। তার এলাকার আজকে আপনি আশুলিয়া বেল্টই যদি বলেন, সব গার্মেন্টস সেক্টরের সব বেল্টেই বলেন, যে এলাকার জনগণের যে অর্থনৈতিক একটা উন্নতি ঘটেছে, এটা কিন্তু ওই গার্মেন্টসটা ওখানে যাওয়াতেই হয়েছে। তো সুতরাং এলাকার লোকজনেরও সেখানে স্বার্থ কিন্তু রয়েছে, এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দের স্বার্থ রয়েছে। তো সর্বকলের স্বার্থটা সংরক্ষণ করার জন্যই এটা খুব জরুরি। তো এটা যেখানে করতে পারে নাই সেখানেই কিন্তু সমস্যাগুলি হয়। আমি পাশাপাশি যেহেতু প্রসঙ্গটা চলে আসছে, আমি এখানে এই আশুলিয়ার বেল্টের একটু কথা বলি। যেমন আজকে সকালে আমাকে এক ফ্যাক্টরির মালিক ফোন করেছেন যে তার ফ্যাক্টরিতে পাশের এক ফ্যাক্টরি থেকে লোকজন এসে ঢিলা দিয়ে তার লোকজন নামাই নেওয়ার চেষ্টা করছে, এখন কি করবে? তাই বললাম, যদি তুমি না পারো শেষ পর্যন্ত কী করবা, ছেড়ে দাও, না পারলে ছেড়ে দাও। তো আমি ওই ফ্যাক্টরিকে ফোন করলাম, যে ফ্যাক্টরির মালিক শ্রমিক নেমেছে, জিজ্ঞেস করলাম আইরিশ ফ্যাব্রিক্স। তো আমি জিজ্ঞেস করলাম, আপনার শ্রমিক নামলো কেন? বলে যে 18 দফা দাবি তারা দিয়েছে। 18 দফা তো একটা আপনারা জানেন যে 24 তারিখে আমরা 18 দফা আমরা সেটেল করেছি, আবার নতুন 18 দফা আসছে। তো হ্যাঁ, এই 18 দফা কি? এর মধ্যে মেজর হলো, প্রথম 1 নাম্বার দাবি হলো ফ্যাক্টরির ওই জিএম পিএম সহ এরকম 6-7 জনের একটা তালিকা দিছে, এদেরকে বের করে দিতে হবে। 2 নাম্বার দাবি হলো তাদেরকে মোবাইল ফোন নিয়ে ঢুকতে দিতে হবে। তো ওখানে ফ্যাক্টরির পলিসি হচ্ছে যে প্রতিটা ফ্লোরে 2টা করে ফোন থাকে, শ্রমিকদের যদি জরুরি কোনো প্রয়োজনে কোথাও ফোন করা লাগে ওই ফোনে গিয়ে কথা বলবে, তাদের কোনো ফোন ভিতরে নিতে পারবে না। ডেফিনেটলি সেখানে কিছু ডিসিপ্লিন বা সিস্টেম অবশ্যই থাকতে হবে কি এরকম। তারপরে আরও দাবির মধ্যে রয়েছে, যেমন দাবির মধ্যে রয়েছে যে তার তার বলছে যে এখানে 1 বছর হইলেই তাদের ওই যে বিভিন্ন রকমের যে ফ্যাসিলিটি আছে এগুলি সব দিতে হবে। তারপরে যেটা শ্রম আইনে যেগুলি 5 বছর বা 10 বছরের বিধান আছে, এরকম অনেকগুলি জিনিস আছে যেগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করার মতো না। তো এই দাবি নিয়ে আজকে ওই ফ্যাক্টরি থেকে তারা নেমে গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাইলে আমরা তো এই দাবি তো আমরা প্রতিদিনই আমরা মিটাইতে পারি, যৌক্তিক দাবি। আমরা বলেছি, মিডিয়ার বন্ধুরা জানেন, আপনাদেরকে আমি সবসময় বলি যে শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি বিকিএমই এবং বিজিএমই সবসময় প্রস্তুত থাকে এগুলি সমাধান করার জন্য। এবং আমরা বলেছি যে এটা অবশ্যই এটা ওই রাজপথে নয়, আন্দোলন করে নয়, ভাঙচুর করে নয়, ফ্যাক্টরির ভিতরে হতে হবে। আলোচনা করব, বসবো, তুমি 50 টাকা চাচ্ছ টিফিন বিল, ওকে আমরা এখন হয়তো 25 দেই, তোমার হয়তো আমরা বাড়াই দিয়ে একটা আলোচনা করে একটা নেগোসিয়েশন করে একটা জায়গা আমরা এটা সেটেল করতে পারবো। এটি আনসেটেল হওয়ার মতো কোনো বিষয় না। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলি সেটেল করা যাবে না, যেগুলি অন্যায় অন্যায্য দাবি, সেগুলি করা যাবে না। তো সেই জায়গাগুলি আমরা কিন্তু অ্যাড্রেস করার চেষ্টা করি। আপনি দেখেন এখানে দাবি শ্রমিকদের অনেক কিছুই থাকবে। আপনারা ওই সভাপতি সাহেব বলেছেন যে উনি কয়েকটা পয়েন্ট বলেছেন, যে ওখানে চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, আবাসনের ব্যবস্থা করার কথা বলেছেন। আশুলিয়াতে সাধারণত যারা আছে তারা
আশেপাশেই সাধারণত থাকে, যদিও ওখানে লিভিং কস্টটা অন্য জায়গার তুলনায় বেশি, কারণ ওখানে এরিয়াটা মানে এরিয়ার তুলনায় ফ্যাক্টরির সংখ্যা বেশি, শ্রমিকের সংখ্যাও বেশি, বড় বড় ফ্যাক্টরির সংখ্যা বেশি, ফলে ওখানে একটু বেশি থাকতেই পারে। তো যার কারণে সেখানে আমরা কিন্তু আলোচনা করে হাজিরা বোনাস বাড়ানোর ব্যবস্থা করেছি, টিফিন বিল বাড়ানোর ব্যবস্থা করেছি। এখন যদি বলেন বেতনের কথা বলেন, তাদের 18 দফা দাবির মধ্যে আপনি দেখেছেন যে 2 নম্বর দাবিটা হচ্ছে যে গত বছর যে ওয়েজ বোর্ড যে স্যালারিটা দিয়েছে এইটা এখনও ইমপ্লিমেন্ট হয় নাই, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে এটা প্রমাণিত যে এখনও অনেক ফ্যাক্টরির এই সামর্থ্যই হয় নাই ওই 12,500 টাকা সেটেল করা। দ্বিতীয়ত আপনি আসেন, বাংলাদেশে শুধু তো পোশাক শিল্পের শ্রমিকরাই তো যে মানে এই 12,500 টাকা তারা মেনটেন করতে পারছেন না, বা ইনফ্লেশনের কারণে ক্ষতিগ্রস্ত শুধু তারাই না, হ্যাঁ, ইনফ্লেশনের কারণে ক্ষতিগ্রস্ত সবাই। বাংলাদেশের শুধু পোশাক শিল্পের 40 লক্ষ শ্রমিক না, আমাদের হিসাবে প্রায় সারা দেশে 7 কোটির মতো শ্রমিক আছে, যেটা হিসাব আমাদের শ্রম অধিদপ্তর যেটা হিসাব দেয়। তো সেই 7 কোটি লোকের তো বাকি তো কারো দাবি আমরা দেখছি না কোনো সেক্টরের। সরকারের গেজেটেড 44টা সেক্টর আছে, একমাত্র গার্মেন্টস সেক্টরে এই দাবি নিয়ে আমরা প্রতিদিন মুখোমুখি হচ্ছি। অন্য 43টা সেক্টরের কেউ তো আমরা এখনও রাজপথে দেখি নাই। তারাও তো বাংলাদেশেরই মানুষ। আমি কি আমার বাসার কাজের মেয়েটাকে 12,500 টাকা বেতন দেই? আপনাকে বুঝতে হবে 12,500 টাকা আমাদের সেক্টরে কে পায়? যে একদম নতুন, সে যার কোনো অভিজ্ঞতা নাই, সেই রংপুর থেকে এসে আমার ফ্যাক্টরিতে ঢুকছে হেল্পার হিসেবে, জাস্ট ওই কাপড়টা ইয়ের কাছে আগাই দিবে, সুতাটা কেটে দিবে, কাপড়টা ভাঁজ করে দিবে, এই হলো তাদের কাজ। তো এই কাজের জন্য 12,500 টাকা যদি পেতে পারে, তাহলে বাসায় একজন কাজের বুয়া বা শ্রমিক যে পরিমাণ পরিশ্রম সারাদিন করে, তারে কি আমি সেই তুলনায় 12,500 টাকা দেই? আমি তো তা দেই না। তাহলে তাদের কি 12,500 টাকা বা 25,000 টাকার প্রয়োজন নাই? শুধু কি গার্মেন্টস সেক্টরের শ্রমিকেরই 25,000 টাকা বেতনের প্রয়োজন? এটা আমাদের কাছে আমরাও হ্যাঁ, তারপরেও আমরা দিতে প্রস্তুত থাকব যদি আমার সামর্থ্য থাকে। বিবেচনা আসেন, আপনারা বসেন। যারা আজকে যারা কথা বলেন যে শ্রমিকদের লিভিং ওয়েজ নিয়ে কথা বলেন, ন্যায্য মজুরি নিয়ে কথা বলেন, তারা কি কখনো বলেন যে বায়ার এবং বায়ার্স ফোরাম বা ব্র্যান্ড যে আমাদেরকে আনইথিক্যাল প্রাইস দিচ্ছে, আনফেয়ার প্রাইস দিচ্ছে, ইথিক্যাল প্রাইস দিচ্ছে না, ফেয়ার প্রাইস দিচ্ছে না, এটা নিয়ে কি কেউ কথা বলেন? সেটা তো আমরা শুনি না। ইউরোপিয়ান ইউনিয়ন, আমি এর আগে আপনাদের এখানে বলেছিলাম, ইউরোপিয়ান ইউনিয়ন ডিউ ডিলিজেন্স ল নিয়ে আসছে, সাপ্লাই চেইনে ডিউ ডিলিজেন্স ল মানতে হবে, আমরা সেটা মানতে প্রস্তুত। আমি বলেছিলাম ইউরোপিয়ান অ্যাম্বাসেডারকে যে তোমার ডিউ ডিলিজেন্স ল কখনোই ইমপ্লিমেন্ট হবে না সঠিকভাবে যতক্ষণ পর্যন্ত তুমি ওই পাশাপাশি তোমার ব্র্যান্ড বায়ার আমাকে ফেয়ার প্রাইস, ইথিক্যাল প্রাইস দিচ্ছে কিনা মনিটরিং না করবা, ততক্ষণ পর্যন্ত ওইটা ইমপ্লিমেন্ট হবে না। কারণ আমি খালি দিয়ে যাব আর আমাকে খালি কমানো হবে, সেটা একতরফাভাবে কখনো হয় না। রিসেন্টলি আমি একটা পত্রিকার জন্ম থেকে এই পর্যন্ত আমি এটার গ্রাহক এবং পাঠক, আমি খুব সবসময় এই পত্রিকাটা পড়ি। সেই পত্রিকা একদিন হঠাৎ প্রথম পৃষ্ঠার মধ্যে একটা হেডিং দেখলাম, পোশাক শিল্পের মালিকরা বদলাবেন কবে? তো আমার একটা বিনীত অনুরোধ, যারা এই ধরনের কথা বলেন তাদেরকে 2টা কাজ করার জন্য অনুরোধ করবো। একটা হলো আপনারা হয় আসেন আমাদের ইন্ডাস্ট্রিগুলিতে, আপনারা কোনো একটা ভূমিকা আসেন, এসে আমাদের কিছু শিখার ব্যবস্থা করে দেন। কারণ আমি তো 40 বছর প্রায় এই সেক্টরে, 37 বছর আমার। তো 37 বছরে যখন আমরা এখনও শিখতে পারি নাই, তাইলে আমার শিক্ষকের অভাব আছে। তো আমি আপনাদেরকে সেই শিক্ষকের ভূমিকা আসার জন্য অনুরোধ করবো 1 নম্বর, অথবা আপনাদেরকে বলবো যে আপনারা একটা ফ্যাক্টরি, আদর্শ ফ্যাক্টরি, এরকম গার্মেন্টস শিল্পের একটা ফ্যাক্টরি তৈরি করে আপনারা পরিচালনা করে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দেন যে এইভাবে এটাকে মেনটেন করা লাগে, এইভাবে এটাকে মানতে হয়। দয়া করে আপনারা এই কথা বলার আগে আপনারা এই কাজটা একটু করেন, তাহলে আমরা শিখতে পারবো। এরপর আসেন যে আমি গত পরশুদিন আমি বিজিএমই এবং আইএলও আমরা বায়ার্স ফোরামের সাথে বসছিলাম। পরশুদিন সন্ধ্যায় ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে তারা অংশগ্রহণ করেছে। শামস, তুমি তো ছিলে নাকি? না, যাও নাই, তোমার যাওয়ার, তুমি অনলাইনে ছিলে তুমি। তো সেখানে আমরা মূলত আমি বলছিলাম যে আমরা এই যে মূল্য বৃদ্ধি বা কস্টিং বেড়ে যাচ্ছে, এগুলি নিয়ে একটু কথা বলি। তো আমাকে সবাই অ্যাডভাইস করলো যে না, আজকে এগুলি বলেন না, কারণ এখন আমাদের প্রয়োজন হলো তাদের কনফিডেন্স লেভেলটাকে গ্রো করানো, ধরে রাখা।
আজকে ওই জায়গাটা আমরা কাজ করি। তো আমরা ওই দিন ওই জায়গাগুলি কাজ করেছি, সরকারের সাথে আমরা কীভাবে আমরা এই জায়গাগুলি, এই অসন্তোষ কীভাবে মিটাবার চেষ্টা করছি, এইসব নিয়ে আমরা কথা বলেছি, যাতে তাদের মধ্যে কনফিডেন্সটা থাকে। আমরা সেই চেষ্টা করছি। তো এখন এখানে আরও আমার আসান ভাই আমাকে একটা কথা বলছেন, ব্যাংক ইন্টারেস্টের কথা এখানে তুলেছেন। তো ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের যে ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে, সেটা কিন্তু উনি বলেছেন। আজকে আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকে একটা সার্কুলার দিয়েছেন, সাংবাদিক বন্ধুরা আপনারা সবাই জানেন, এটা আমাদের এখানে উপস্থিত সবাই জানেন। সার্কুলারে বলেছেন যে পরপর 6টা কিস্তি আগে ছিল, যে যদি কেউ ব্যর্থ হয় তাহলে সে ঋণ খেলাপিতে হবে। এটা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, 3টা কিস্তি পরিশোধে ব্যর্থ হইলেই ঋণ খেলাপি হবে, এবং এটা আগামী মার্চ থেকে 1টা কিস্তি পরিশোধে ব্যর্থ হইলেই ঋণ খেলাপি হবে। তো আগামী মার্চের থেকে আমি আশা করি যে বর্তমান যে অবস্থা, আমাদের অর্থনৈতিক সংকট এবং ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি, তাতে নিঃসন্দেহে আমি বলতে পারি অন্তত 90% ব্যবসায়ী যারা ঋণ নিছে ব্যাংক থেকে ঋণ খেলাপিতে পরিণত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ ওই রাত যেদিন তার লাস্ট ডেট থাকবে কিস্তি পরিশোধের, ওই দিন রাত 12টার পরেই সে ঋণ খেলাপিতে পরিণত হয়ে যাবে। তো আমি আমি যা দেখতেছি পরিস্থিতি, তাতে 90%-এর উপরে ঋণ খেলাপিতে পরিণত হবে। তাহলে এখানে আমার প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক তাহলে কার স্বার্থে কেন এই ধরনের একটা শর্ত, এই ধরনের একটা পলিসি দিলেন, যেই পলিসিতে ব্যবসায়ীদের গলা টিপে হত্যা করা হচ্ছে? এটা সাংবাদিক বন্ধুরা আপনাদের কাছে আমাদের প্রশ্ন, এবং আপনারা আশা করি বিষয়টা তুলে ধরবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, আমাদের মধ্যেও যে কিছু অসৎ বা খারাপ মালিক নেই তা আমরা বলবো না, কিছু আছে, বাট সেটা খুবই কম। ম্যাক্সিমাম মালিক আপনারা যদি দেখেন, আমি তো ফিল্ড লেভেলে থাকি, ম্যাক্সিমাম মালিকদের আর্তনাদটা আমি দেখি। ওই পত্রিকা, আমি যে পত্রিকার কথা উল্লেখ, ওখানে উনি লিখছেন আবারও, ওনারা যখন মালিকদের, গার্মেন্টস শিল্পের মালিকদের বিত্ত বৈভব দেখেন, তখন শ্রমিকরা তো এটা ঠিক থাকতে পারে না। হ্যাঁ, কিছু মালিক তো অবশ্যই আছেন যাদের বিত্ত বৈভব আছে। কারা? কত পার্সেন্ট? 5%, ম্যাক্সিমাম নাইলে 10%। বাকি যে 90% মালিক যে দিন আনতে দিন ফুরায় তাদের, সেটা কি ওনারা দেখেন? সেটা দেখার চোখ ওনাদের নাই, কারণ ওনারা এক চোখে শুধু ওই বিত্ত বৈভব যাদের, তাদেরটাই দেখেন। আমি গত সপ্তাহে নিউ ইয়র্কে ছিলাম, ওই জাতিসংঘ অধিবেশনে ছিলাম। সেখানে আমাকে 2-3 জন গার্মেন্টস মালিক আমাকে সঙ্গ দিয়েছেন 2-3 দিন। একজন গার্মেন্টস মালিক এই গত বছরও সে 600-র উপরে তার শ্রমিক ছিল, সেই শ্রমিককে বেতন দিত। ফ্যাক্টরিটা বায়ারের, বাইং হাউসের এবং বায়ারের মানে কী বলে দুর্নীতির কারণে তার বন্ধ করতে বাধ্য হয়েছে। এইটা আমার এখানে এক সাংবাদিক কে আছে, এই যে নিউজ 24-এর, সে সাক্ষাৎকার নিয়েছে সে কয়দিন আগে ওই মালিকের। তো সেই মালিক শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এখান থেকে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে নিউ ইয়র্কে চলে যেতে। গিয়ে সে দেখলাম আমি একটা বাড়ির আন্ডারগ্রাউন্ডে যে ছোট্ট কিছু রুম থাকে, ওখানে সে বেসমেন্টের মধ্যে বাস করতেছে ফ্যামিলি নিয়ে, এবং ট্যাক্সি ক্যাব চালায় সে তার জীবন নির্বাহ করতেছে। আমার খুব খারাপ লাগছে। আরও কিছু মালিক সেখানে আছে। বিসমিল্লা স্টোর, জামাইকা, আপনারা নিউ ইয়র্কে যারা গেছেন, জামাইকায় বিসমিল্লা স্টোর আছে, সেও একজন গার্মেন্টস মালিক। সে ওখানে আরও একজনকে পার্টনার নেওয়া মোটামুটি সফল ব্যবসায়ী সে এখন। এরকম বহু মালিক যারা আছে বিদেশে চলে গেছে, এই গার্মেন্টস সেক্টরে তারা ব্যর্থ হয়েছে, ব্যবসা করতে গিয়ে তারা ফেল করেছে। তাদেরকে কিন্তু আমরা কেউ চোখে দেখি না, এটাই হচ্ছে সমস্যা। তো আমি অনুরোধ করব, আপনারা যারা এই ধরনের কথা বলেন, তাদেরকে একটু এই জায়গাটাকে নজর দেওয়ার জন্য বলবো। দ্রব্যমূল্যের কথা বলেছি। আচ্ছা, এই মুহূর্তে যদি আমরা বলি, সবচেয়ে বড় সংকট আমরা যেটা ফেস করছি, গ্যাস সংকট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় সংকট। আমি এই গ্যাস সংকটের কারণে আমি সময় মতো এক্সপোর্ট করতে পারছি না, আমি সময় মতো আমার উৎপাদন করতে পারছি না, উৎপাদন খরচ আমার বেড়ে যাচ্ছে, সময় মতো করতে পারছি না বিধায় আমি বেতন দিতে পারছি না। আবার এই বেতনের টাকা দেওয়ার জন্য সরকারের কাছে আমার কিন্তু আমাদের ইনসেন্টিভের কিন্তু টাকা 6,000 কোটি টাকা এই মুহূর্তে বকেয়া রয়েছে।
আমি গত 3-4 দিন আগে অর্থ সচিব মহোদয়ের সাথে কথা বললাম, ওনাকে বললাম যে আপনি এই টাকাটা যদি না দেন এই মাসে বেতন অনেকেই দিতে পারবে না। তো উনি বললেন যে আমি তো 1000 কোটি টাকা দিয়েছি। আমি জানি আপনি 1000 কোটি দিয়েছেন, এই জন্য আমি ফোন করছি। 6000 কোটি টাকা আমাদের পাও না, আপনি 1000 কোটি টাকা দিলে আমাদের কিচ্ছু হবে না, দয়া করে আমাদেরকে আরও কিছু টাকা দেন। তো উনি কথা দিয়েছিলেন যে আরও 1000 কোটি টাকা দিবেন। তাও 2000 কোটি টাকা যদি আমরা সময় মতো পাই, তাহলে এটা দিয়ে হয়তো কিছু অন্তত মালিক কিছুটা অন্তত বেতন দেওয়ার ব্যবস্থা করতে পারবে। তো এই সমস্যাগুলি, যেমন ব্যাংকিং সমস্যা, যেটা আমি সবসময় বলি যে এমন সমস্যা বর্তমানে আমাদের চলছে। আমার যে শিপমেন্ট আমি টাইমলি কি করব, টাইমলি করার জন্য আমার দরকার টাইমলি ব্যাক টু ভ্যাকেন্সি করা। ব্যাংকে একটা ব্যাক টু ভ্যাকেন্সির জন্য সাবমিট করলে 15 দিন, 20 দিন, 1 মাস ব্যাংক খেয়ে ফেলে। কি হয়েছে, আপনার ওভারডিউ রয়েছে, আপনার এই লিমিট ক্লোজ হয়ে গেছে। অর্থাৎ লিমিট কেন ক্লোজ হয়েছে, কারণ আমি যে আমার যে লিমিট ছিল আগে, তারা সেই লিমিটে রাখছে। তো এখন তো ডলারের দাম আগে ছিল 85, এখন কি 120 টাকা হয়েছে। তো লিমিট যদি ওই জায়গায় থাকে, তাহলে তো আমার তো এমনি এটা স্পিড ছোটো হয়ে গেছে লিমিটটা। সেখানে আমি যদি লিমিটটা তারা না বাড়ায়, তাহলে লিমিট সেখানে খাটো হয়ে থাকবে। আবার ওভারডিউ থাকবে। ওভারডিউ কেন থাকতেছে, পেমেন্ট আসে নাই, এদিকে ব্যাক টু ব্যাকের দায় পরিশোধ করতে পারছে না, ওভারডিউ হয়ে গেছে, এই কারণে তার ফ্যাসিলিটি বন্ধ। তো এই যে সমস্যাগুলি যদি চলতে থাকে, দেখেন দাবি তো শ্রমিকরা করে, কিন্তু মালিকদের যে ইনভেস্টরদের যে কত প্রকার দাবি আছে, এই দাবি কিন্তু কেউ শোনেন না। তো এই দাবি কার কাছে করবো, আমরা সরকারের কাছে করব। সরকার যদি আমাদেরকে সেই জায়গাটাতে অ্যাড্রেস না করেন, আমাদেরকে সবসময় করেছেন, কিন্তু দেখা যায় যে একটা দাবি যখন প্রয়োজন মিট করা, তখন না করে 6 মাস বা 1 বছর পরে হচ্ছে, ততক্ষণে ওই ফ্যাক্টরি শেষ। তো এইটা আমরা বিনীত অনুরোধ করব যে বর্তমানে যে ব্যাংকিং খাতের যে সমস্যা, গ্যাস সংকটটা চরমে, এই জায়গাটা যেন একটু সমাধানের সরকার যেন একটু সচেষ্ট হন। ব্যাংকিং খাতের সমস্যাগুলি, আমাদের অনেকেই ব্যাংকের মালিক আছেন, তারাও একটু বিষয়গুলি একটু সহানুভূতির দৃষ্টিতে যদি দেখেন, তাহলে বোধহয় এইটা অনেকে এই সময় ক্রাইসিস পিরিয়ডটা পার হতে সুযোগ পাবে। গত মাসে আপনারা জানেন যে বেতনের জন্য বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে। সেখানে বলেছে যে মে, জুন, জুলাই যারা বেতন দিয়েছে তারা আবেদন করতে পারবে। আরে ভাই, মে, জুন, জুলাই, অগাস্টের বেতনের আবেদন তারা করবে। তো যে মে, জুন, জুলাই দিতে পারছে, তার অগাস্টের বেতনের জন্য আপনার লোনের জন্য যেতে হবে না। তারা ওই 10%-এর লোক, 90%-এর লোক না। সুতরাং সার্কুলার যদি তেলে মাথায় তেল দেওয়ার জন্য হয়, তাহলে তো এই সমস্যার সমাধান হবে না। এই জায়গাটা দেখার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ। প্রেসিডেন্ট সাহেব, আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আনা যায় সেটা কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি প্রতিনিয়ত। ডক্টর মাসুদ রিয়াজ খুব সুন্দরভাবে বলেছেন। আমরা সেটা গভর্নর, বাংলাদেশ ব্যাংক, এনবিআর চেয়ারম্যান, চিফ জাস্টিস, আমরা যা দেখছি যে ভালো লোক দিলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাচ্ছি, এবং খুব লো হ্যাঙ্গিং ফ্রুট জায়গা থেকে আমরা পেতে পারি। তো আমরা সরকারকে অভিনন্দন জানাই যে এই ধরনের যেন ওনারা যে নিয়োগগুলো দিচ্ছেন, এবং সেটার সাথে যদি একটা সমন্বয় হয় with the rest of the government, তাহলে আমার মনে হয় these are good signs for the economy. ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা রিফর্ম, হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমি পুরোপুরি একমত হাতেম ভাইয়ের সাথে যে উই ক্যানট থ্রো আউট দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার। আমরা ভালো কাজ করতে যেয়ে যদি ভালো উদ্যোগই বন্ধ হয়ে যায়, সব উদ্যোগ যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো এই রিফর্ম হবে না। নিশ্চয়ই আমাদের ভীষণভাবে আস্থার জায়গা গভর্নর, বাংলাদেশ ব্যাংক, ওনার উপরে আমাদের পুরোপুরি আস্থা আছে, বিশ্বাস আছেন, এবং আমরা বিশ্বাস করি যে ওনারা এইসব বিবেচনায় নেবেন। এখন কারেন্ট স্টেট বলতে কি বলি, আমরা প্রথমে যেটা শুরু করলাম যে আমরা ব্যবসায়ী সম্প্রদায় ভীষণ ইনসিকিউর ফিল করছি। আমরা মনে করছি যে আমরা ব্যবসা করলে কি হবে, কালকে কি হবে, প্রত্যেক দিন খালি ভয় থাকতে হয় যে টেলিফোনে কি খবরটা আসবে। এইভাবে তো ব্যবসা করা, বিনিয়োগ করা সম্ভব না। আমাদের কিছু কিছু স্পেসিফিক এলাকা, সেটা আশুলিয়া, গাজীপুর, সেটা সাভার, টঙ্গী হতে পারে, সেখানে কিছু দুর্বৃত্তির কারণে, এটা কিন্তু আমি ওয়ার্কার অসন্তোষ শুধু বলতে রাজি নয়, যেটা ওয়ার্কার অসন্তোষ আগেও হয়েছে, এখনও হবে, এবং যেটা যৌক্তিক সেটা মোকাবেলা করার জন্য বাংলাদেশে খুব প্রতিষ্ঠিত, খুব এস্টাবলিশড মেকানিজম আছে। আমরা ট্রাইপার্টাইট মেকানিজম দেখেছি। আইএলও বাংলাদেশ নিয়ে গর্ব করে, আমরা গর্ব করি। সেখানে পুরো সিস্টেমটা ব্রেকডাউন করবে, এটা আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে চাই না। এখন এই জায়গায় যে শুধু যদি একটা কনফাইন থাকতো, আমরা মনে করি আচ্ছা আশুলিয়ার মধ্যে সমস্যা হচ্ছে, আমি তো ঠিক আছি, আমি তো ঠিক থাকতে পারবো না। এটা ছড়াচ্ছে, এটা রংপুরে যাচ্ছে, এটা নরসিংদীতে যাচ্ছে, এটা কুমিল্লায় যাচ্ছে, এটা চিটাগংয়ে যাচ্ছে, কম যাচ্ছে বা যেতে পারে,
একটা ইন্ডাস্ট্রি থেকে আরেকটা ইন্ডাস্ট্রি যাচ্ছে। এই অবস্থায় আমাদের যেটা দরকার, আমাদের ওই যে আস্থার কথাটা, বারে বারে যেটা ডক্টর মাসরুর আস্থাটা শুধু বিদেশি বিনিয়োগকারীর জন্য নয়, দেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হবে। এবং সেখানে আমরা কি দেখতে চাই, আরেকটা যেটা কামাল ভাই বলেছেন, খুব ঠিক, একদম সঠিক কথা, কনজাম্পশন কমে যাচ্ছে। আমরা যারা স্থানীয় মার্কেটে ব্যবসা করি, এটা আমরিন বলেছেন ফ্রম ফুড প্যান্ট, আমরা দেখতে পাচ্ছি এটা শুধু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম না, এটা আপনার খাদ্যদ্রব্য কনজাম্পশন কমে যাচ্ছে। আমি বাংলাদেশে খুব বড় একজন পোলট্রি ফ্যাক্টরির মালিকের সাথে, উনি বলছেন যে নাসিম, আমার 40% সেল কমে যাচ্ছে। তো এইটা নিয়ে কি আমাদের চিন্তা করার জায়গা নেই? আমরা কিন্তু শুধুমাত্র ওই দীর্ঘমেয়াদী চিন্তা করবো, আমাদের এখন তো চিন্তা করতে হবে। ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ আন্ডার স্ট্রেস, আরও বাড়বে। এনপিএল, আমরা ক্রেডিট স্কুইজ নিয়ে চিন্তা, রাইজিং রেটস অফ ইন্টারেস্ট। আমি খুব মানে কি বলবো, বিনয়ের সাথে বলতে চাই যে পৃথিবীর কোন দেশে ডাবল ডিজিট 14-15% ইন্টারেস্ট রেট দিয়ে ম্যানুফ্যাকচারিংকে প্রফিটেবল করা যায় আমাদের জানা নেই। এবং আমরা মোটামুটি সবাই এখানে 20-30 বছর ধরে বাংলাদেশে কাজ করি। তো এইটার সমাধানটা কি? সমাধানটা অ্যাগেন ডক্টর মাসরুর রিয়াজ বারে বারে যে উদাহরণটা দিয়েছেন, আমরা শ্রীলঙ্কার উদাহরণটা দিই। শ্রীলঙ্কাতে দে হ্যাড আ কোল্যাপস, উই ডিড নট কোল্যাপস, উই হ্যাভ আ সেটব্যাক, উই হ্যাভ নট কোল্যাপস। সেইখানে তারা কিছু ঠিক লোককে ঠিক জায়গায় বসিয়ে এবং সুচিন্তিত কিছু পদক্ষেপ, ফর এক্সাম্পল কি করা যায়, আমি পুরোপুরি একমত ডক্টর মাসরুর রিয়াজের সাথে, আমার অন্য সব বক্তাদের সাথে, যে আমাদের এখন ইন্ডাস্ট্রিয়াল এবং সার্ভিসেস, শুধু ম্যানুফ্যাকচারিং না, সার্ভিস হচ্ছে এই ইকোনমির সবচেয়ে বড় কর্মসংস্থানের জায়গা। আমি সবসময় হেসে হেসে বলি যে আমাদের নতুন প্রজন্ম, আমরা জেনজি বলি আর যাই বলি, তারা কিন্তু এখন ব্যারিস্টার ট্রেনিং মোর ইন্টারেস্টেড দেন হাতিম ভাইয়ের ফ্যাক্টরিতে বা আমাদের ফ্যাক্টরিতে কাজ করতে। এটাকে আমি খারাপভাবে দেখি না, কিন্তু তাদেরকে ওই কর্মসংস্থান করার জন্য আজকে যদি আমরিনকে 15% লোন নিতে হয়, এটা সম্ভব না, এপেক্সের জন্য সম্ভব না। তো সেইখানে আমরা কি করতে পারি? আমরা দীর্ঘমেয়াদী 10 থেকে 15 বছর, একটা 2 বছর টেনিয়ার দিয়ে, অবশ্যই আপনাদের এলিজিবিলিটি থাকবে। যারা ডিফল্টার, উইলফুল ডিফল্টার, তারা বাদ পড়বে। আমরা যদি না দিতে পারি সেটার জন্য আমরা উই উইল ফেস দ্য কনসিকুয়েন্স। বাট আপনার কিছু লং টার্ম ফাইন্যান্সিংয়ের রুট, আজকে আমরা শুনলাম প্রাণের টোটাল কর্মসংস্থান 1,50,000 লোক। আমরা ডেইলি কথা বলি যে আমরা কিভাবে এটা টিকিয়ে রাখবো। তো 1,50,000 লোক চালানোর জন্য কি আমরা মনে করি 15% রেট অফ ইন্টারেস্ট দিয়ে পৃথিবীর কোথাও এটা পারছে? আমার জানা মতে নাই, ইটস নট পসিবল। আচ্ছা, এফডিআর কথা বলা হলো। অ্যাগেন, এফডিআই এই মুহূর্তে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নাই, বন্ধ। এটা আমাদের মানতে হবে। আমরা বিশ্বাস করি এফডিআইটা গুরুত্বপূর্ণ, কেন? শুধুমাত্র ডলারের জন্য নয়, এটাও একটা ভুল ধারণা। এফডিআই হলে আমরা একটা গ্লোবাল ভ্যালু চেইনের অন্তর্ভুক্ত হই, এফডিআই হলে টেকনোলজি আসে, এফডিআই হলে নলেজ আসে, এফডিআই হলে আমাদের এক্সপোর্ট ভ্যালু বাড়ে, শুধুমাত্র পরিমাণ না, ভ্যালু বাড়ে। হাতিম ভাইদের ফ্যাক্টরি একসময় হয়তো বা যেই দামে বিক্রি করতেন সে থেকে দ্বিগুণ দামে বিক্রি করতে পারে। আমরা যদি একটা গ্লোবাল ভ্যালু চেনের হয়, যদি বিদেশি বড় কোম্পানি আসে, আমি জানি আমাদের ক্ষেত্রেও যেখানে আমি কাজ করি, চামড়া জুতো পণ্য এবং জুতো, সেখানে বিদেশি কারখানাগুলো যেই দাম পায় সেই দাম আমরা লোকাল কারখানা পাই না। আমরা তাদেরকে স্বাগত জানাই, তারা যখন ওই কাস্টমারটাকে নিয়ে আসে, সেই কাস্টমার আমাদের ফ্যাক্টরিতেও আসে। উই ওয়েলকাম ফরেন ইনভেস্টমেন্ট ইন আওয়ার সেক্টর। আমি জানি যে হাতিম ভাইরা চাচ্ছেন আরও ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে আসুক। আমরা গার্মেন্টসের ভিতরে অনেক ডাইভার্সিফিকেশন করার জায়গা আছে, সেখানে আসতে পারে, কিন্তু আমাদের এফডিআই লাগবে। এফডিআই এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারি, আমরা এটা জেনেছি অলরেডি যে 2টো এফডিআই প্রজেক্ট সই করা আছে, টাকা কমিট করা আছে। গ্লোবাল সিএফও বলেছেন, যেটা মাসরুর রিয়াজ বললেন, ওয়েট অ্যান্ড সি। এই অবস্থায় তাহলে আমাদের তো দেশে বিনিয়োগ হবে না। এটা একটা প্রধান কারণ হচ্ছে প্রশাসন এখনও পুরোপুরিভাবে কাজ করছে না। প্রত্যেকটা সরকারি সংস্থাতে এখনও কাজ হচ্ছে না পুরোপুরিভাবে। এখানেও একবার ওয়েট অ্যান্ড সি। ওয়েট অ্যান্ড সিটা কি? যদি আমার বদলি হয়ে যায়, যদি চাকরি চলে যায়, থাকবো কি থাকবো না, কোথার থেকে কি বেরোবে, এইসব ভয়ে যদি ওনারা তাদের চাকরির হয়েই থাকে, তাহলে তো ওনারা কাজ করতে পারবে না। তার মানে এখানেও আমরা আশা করবো যে আমাদের সরকার খুব সুচিন্তিতভাবে কিন্তু সুদৃঢ় একটা মেসেজ তারা দেবেন, বার্তা দেবেন, যে তোমরা যারা প্রফেশনাল, যারা কম্পিটেন্ট, যাদের নামে কোনো প্রমাণিত কোনো এভিডেন্স নাই, তাদেরকে কাজ করতে দিতে হবে, নাহলে আমরা প্রশাসন কিছু পাবো না। এখন আউটলুকটা আমাদের ফেমাস হচ্ছে যে আমি সানির সাথে পুরোপুরি একমত। আমরা মনে করি গ্লাসটা এখনও হাফ ফুল, এবং বাংলাদেশের গ্লাসটা এখন ভরতে এখন অনেক 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 দূর যেতে হবে। উই হ্যাভ এ হিউজ অপরচুনিটি। আমরা যদি শুধু এখানে বলি যে মার্কেটের জায়গাটা কি, আমরা জাপান, আমরা সবাই শুনছি যে
মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে একটা ট্রেড ওয়ার, সেটার থেকে অনেক বেশি কিন্তু হচ্ছে জাপান এবং চায়না। এবং জাপানিজরা যে কতখানি আকৃষ্ট, কতখানি ইন্টারেস্টেড বাংলাদেশে আসতে, এটা নিয়ে মাসরুর রিয়াজ আর আমি ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, জাপানিজ বিনিয়োগকারীদের সাথে কথা বলেছি। তাদেরকে যদি আমরা টার্গেট করি, তাদেরকে যদি একটা আস্থার জায়গায় আনতে পারি, সেটা সার্ভিসেসে আছে, তারা সফটওয়্যারে খুব ইন্টারেস্টেড, তারা ম্যানুফ্যাকচারিং ইন্টারেস্টেড, তারা ফুড অ্যাগ্রো ফুডে ইন্টারেস্টেড, দে ওয়ান্ট টু কাম। তাদের সমস্যাটা কোথায়? আমরা কি তাদেরকে ডাকি না আমরা নিজেদের মধ্যে খালি আলাপ করি বাংলাদেশ কত ভালো, সবাই চলে আসবে? এটা তো ঠিক না। আমরা টপ 20 জাপানিজ ইনভেস্টর যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদেরকে ডেকে বলি তোমাদের সমস্যাটা কোথায়, আমরা জানি, তারপর ওনাদের মুখ থেকে শুনি। ওনাদেরকে আপনি একটু রিজলভ করে দেন, আপনার এফডিআই দরজাটা কিছুটা হলে খুলবে। দ্বিতীয়, আউটলুকের জায়গায় আমাদের যা চিন্তার বিষয় হচ্ছে দুটো জায়গায়। একটা হচ্ছে কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট। এইভাবে যদি একটা আইন শৃঙ্খলার অবস্থা অবনতি হতে থাকে তাহলে কিন্তু আমরা নতুন চাকরি বা নতুন কর্মসংস্থান করতে ব্যর্থ হব। তখন আমরা কর্মসংস্থান কোত্থেকে পাবো? এই যে নতুন প্রজন্মে যে চাকরি খুঁজছেন ওদেরকে আমরা কোথায় কর্মসংস্থান দেবো, এটা একটা চিন্তার বিষয়। দ্বিতীয়, যেটা আমি আবারও বলবো, বিনীতভাবে বলবো, শুধুমাত্র রেমিটেন্স এবং বিদেশি দাতা গোষ্ঠীর টাকা দিয়ে একটা দেশ চলবে না, চলতে পারে না। আমরা এখানে স্থানীয় ইকোনমি বলে একটা জিনিস আছে, আমাদের একটা রপ্তানি, আমদানি, ট্রেড। ঢাকা চেম্বার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরনো ট্রেডিং চেম্বারের রিপ্রেজেন্টেটিভ। ওনাদের মেম্বারদের কি আমরা দেখেছি সরকারের কাছ থেকে? আমরা কি শুনেছি ওনাদের সম্পর্কে কী সমস্যাটা কি? ওল্ড ঢাকাতে কী সমস্যাটা হচ্ছে, আমদানিতে কী সমস্যা হচ্ছে, ঋণপত্র খুলতে কেন 15 দিন লাগবে? 15 দিন যদি লাগে একটা কমোডিটি বিজনেস টু লেট, এটা কিছু কোনো রিয়াক্ট করা যায় না। তো সেইখানে আমাদের যেটা চিন্তা সেটা হচ্ছে যে একটা ল্যাগ এফেক্ট বলে একটা জিনিস আছে। আজকে যখন বাংলাদেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বা বিশেষ করে কিছু কিছু এলাকাতে ওয়ার্কারদের যেটাকে অসন্তোষ বলা হচ্ছে, সেটাকে আমি মনে করি টার্গেটেড ভায়োলেন্স কিছু কিছু ক্ষেত্রে, সেটা নিয়ে যখন বিদেশে একটা অপপ্রচার চলে, কিছু ক্ষেত্রে অপপ্রচার, কিছু কিছু সত্যি, তখন বিনিয়োগকারী তো দূরের কথা, আমাদের এক্সপোর্ট অর্ডারগুলো ডাইভার্ট হবে। এটা স্বাভাবিক, এটা আমরা ওই ষড়যন্ত্র বলতে চাই না, এটা কিন্তু ব্যবসা। তো সেখানে এই এফেক্টটা কিন্তু আমরা সেপ্টেম্বর মাসে পাবো না। এই এক্সপোর্ট প্রসিড কমা শুরু হবে হচ্ছে 3 মাস পরে। কারণ এখন যেই প্রসিডগুলো আসছে এগুলো 3 মাস আগে এক্সপোর্ট হয়েছে অথবা এখন এক্সপোর্ট হচ্ছে। সো দের ইজ আ ল্যাগ এফেক্ট অন অল এক্সপোর্টস ইনক্লুডিং আরএমজি। অ্যান্ড আরএমজিকে নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু আরএমজি নিয়ে আমার মনে একটা খুবই অবিচার করা হয়। 82% যদি পুরো বাংলাদেশের রপ্তানি আরএমজি হয়, সেটা কি আরএমজির দোষ নাকি অন্য সেক্টররা পারেননি? এটা একটা প্রশ্ন। হ্যাঁ, আমরা হয়তো বা লেভেল প্লেইং ফিল্ড পাইনি, সেটা অনেকখানি কারেকশন হয়েছে, আরও হবে। কিন্তু আরএমজির কারণে আজকে বাংলাদেশে এই প্লাস্টিক বোতলের একটা ডিমান্ড আছে, বিস্কিটের ডিমান্ড আছে, লোকাল টয়লেট্রিজ ডিমান্ড আছে, সব এনাদের যে মাল্টিপ্লায়ার এফেক্ট অন আর ইকোনমি, এটা কি কোনোদিন আমরা হিসাব করি? টিফিনের কত টাকা, ট্রান্সপোর্টের কত টাকা, ইন্স্যুরেন্সের কত টাকা, পুরো ইন্স্যুরেন্স বিজনেস চলে কি? আর গার্মেন্টসের তো বিরাট একটা অংশের কারণে। সো গার্মেন্টসের যদি ক্ষতি হয়, এটা শুধু গার্মেন্টস মালিকরাই ক্ষতিগ্রস্ত হবে, এটা একটা ভুল ধারণা। আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। সেটা আমরা চাই যে এখানে একটা যেন খুব তাড়াতাড়ি একটা সমাধান আসে। সমাধানটা কি হতে পারে? খুব তাড়াতাড়ি 3টা জায়গায়। একটা, স্থানীয় প্রশাসনকে কাজে ফিরে আসতে হবে। যে উদাহরণটা আমরা সুন্দরভাবে শুনলাম নারায়ণগঞ্জ থেকে, সেখানে আমরা যারা ব্যবসায়ী আছে আমরা এনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি। অনেক থানাতে গাড়ি নাই, অনেক থানাতে এখন তাদের ফাঁড়িতে কোনো অফিস নাই, বসার জায়গা নাই। এইখানে আমরা আহ্বান করব যে স্থানীয় সরকারের দায়িত্ব যারা আছেন ওনারা যেন খুব তাড়াতাড়ি প্রায়োরিটি বেসিসে এই ট্রাবল এরিয়াগুলোতে, আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর, চিটাগং, যেখানে যেখানে হচ্ছে, এইখানে যে স্থানীয় পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে কিভাবে নতুনভাবে উদ্বুদ্ধ করে তাদেরকে কাজে লাগাতে হবে। দ্বিতীয়, যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে, স্বাভাবিক না হচ্ছে পুলিশের আচরণ এবং পুলিশের প্রেজেন্স, আমাদের যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং বিশেষ করে যারা আমাদের আর্মি থেকে একটা বিশাল একটা দায়িত্ব পালন করছেন, ওনাদের কনস্ট্যান্ট এবং ভিজিবল একটা প্রেজেন্স লাগবে। সার্বক্ষণিক একটা প্রেজেন্স যখন দেখে, এটা আমরা পরশু দিন দেখেছি আশুলিয়াতে, সারাদিন যখন আর্মি জাস্ট সামনে ছিল, আশুলিয়া চলেছে, কিন্তু মুষ্টিমেয় কয়েকটা ফ্যাক্টরি ছাড়া আশুলিয়া কিন্তু চলেছে শান্তিপূর্ণভাবে। তৃতীয়, জিরো টলারেন্স ফর ভায়োলেন্স, এটা বলতে হবে। ভায়োলেন্স চলতে পারবে না। আমাদের যতই দাবি দাবা যাই হোক, অসন্তোষ থাকুক, এটা আমরা ভাঙচুর কেন করবো? রাস্তায় কেন নামবো? আমাদের লেবার মিনিস্ট্রি আছে, আমাদের ডাইফি আছে, আমাদের মিনিস্ট্রি অফ লেবার আছে, সব জায়গায় কেন আমরা ভাঙচুরের আশ্রয় দিব? এই মেসেজটা আমরা চাই যে সরকারের কাছ থেকে যেন জোরেভাবে বলা হয়, এবং সেখানে আমাদের ট্রাইপার্টাইট মেকানিজম ব্যবহার করতে হবে। চতুর্থ,
আমাদের যেসব ফ্যাক্টরিরা আমরা জানি যে 5%-এর কথা হাতেম ভাই বললেন, আমি ওনার সাথে পুরোপুরি একমত, সেটা 5% না কত পার্সেন্ট আমি জানি না, প্রত্যেকটা সেক্টরে কারা কারা এই ট্রাবল ফ্যাক্টরি বলবো আমাদের জানা আছে। এনাদেরকে নিয়ে আগের থেকে প্রোঅ্যাক্টিভলি বসতে হবে। আপনারা বেতন দিতে পারবেন না বলে আমাদের ফ্যাক্টরি জ্বলবে, এটা সম্ভব না। এখন তাদেরকে তাহলে আমরা কিভাবে উদ্ধার করব? তাদের যদি ও নিজের বলেন রেমিটেন্স রিসিভেবল আছে, সেটার এগেনস্টে সরকার তাদেরকে একটা লাইন অফ ক্রেডিট করে দিক, কারণ তাদের ফ্যাক্টরিতে গন্ডগোলটাই কিন্তু ছড়িয়ে বাকি সব ফ্যাক্টরিতে যাচ্ছে। ওই ফ্যাক্টরিগুলোকে প্রোঅ্যাক্টিভলি সলভ করতে হবে। দ্বিতীয় সাব এরিয়া, এই মুহূর্তে একটা বিরাট অপরচুনিটি যেটা আমি খুব পজিটিভলি দেখি হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস বাড়ানো এবং কস্ট অফ ডুইং বিজনেস কমানো। সেটা অলরেডি আমরা দেখছি। আমরা কিন্তু ফর এক্সাম্পল খুব ইজি ওয়েন কাস্টমসের ব্যাপারটা, আমাদের যে কাস্টমসের খুব দীর্ঘ একটা পদ্ধতি আছে, সেটাকে কিভাবে আরও সিম্পলিফাই করা যায়। আমাদের ওশেন ফ্রেট রেট বাংলাদেশ থেকে চিটাগং থেকে ইউরোপ $800 থেকে হয়ে $3200 কাছাকাছি। এইখানে কি সরকারের কোনো হস্তক্ষেপ? আমরা খুব খুশি হলাম দেখে যে বাংলাদেশ ব্যাংক বলেছে যে তারা বিদেশি ফ্রেট এবং যারা এয়ারলাইনার তাদেরকে কিন্তু পেমেন্টগুলো ছেড়ে দিবে। তার মানে যে একটা বকেয়া পেমেন্টের জন্য তারা রেট বাড়িয়ে দিয়েছিল, তাহলে এখন কমা। এই চাপটা কে দেবে? আমরা শুধু দেবো নাকি সরকার আমাদের সঙ্গে দেবে? ব্রিং ডাউন দ্য কস্ট অফ ডুইং বিজনেস, সেটা আমদানিতে হবে, রপ্তানিতে হবে। তৃতীয়, আমি আবারও বলবো, রেমিটেন্স এবং বিদেশি দাতা গোষ্ঠী, বিদেশি দেশের টাকা, লোন, ঋণ বা গ্রান্ট, এগুলো খুবই ভালো, কিন্তু এগুলো শুধু দিয়ে আমাদের অর্থনীতি চলবে না। আমাদের বিজনেস কমিউনিটিকে অনবোর্ড করতে হবে। আপনারা কিভাবে করবেন, কোথায় করবেন, সেটা আপনাদের উপরে। কিন্তু আমাদের যদি কথা বলার একটা জায়গা না থাকে, আমাদের যদি কিছুটা হলে উপদেশ দেওয়ার একটা জায়গা না থাকে, তাহলে যে মাল্টিপ্লায়ার এফেক্টটা কথা বললাম সেটা কিন্তু হবে না। শুধুমাত্র রেমিটেন্স এবং শুধুমাত্র ওই দাতা গোষ্ঠীর টাকা দিয়ে একটা ইকোনমি, বাংলাদেশের মতো একটা বিশাল ইকোনমি চলতে পারে না। আমরা আশা করি যে সরকার, এই নতুন সরকার আমাদের ব্যবসায়িক সম্প্রদায়ের সাথে কথা বলবেন এবং আমাদের কথাটা বলার একটা জায়গা দিবেন, সেই অবৈধ দিব। আমি কনক্লুড করবো একটা জায়গা দিয়ে, যেটা সানি বলেছেন, আমি পুরোপুরি একমত। আমরা এটা অনেক বছর ধরে বলছি যে বাংলাদেশ ক্যান বি দ্য ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড। আমরা এটা বিশ্বাস করি। ম্যানুফ্যাকচারিংয়ে যে অপরচুনিটিটা আগামী 15 থেকে 25 বছর আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণে, আমাদের ল্যান্ডস্কেপের কারণে, আমাদের অ্যাক্সেসের কারণে, আমাদের পার্শ্ববর্তী মার্কেটের কারণে, চায়না এখন ডিউটি ফ্রি, ইন্ডিয়া একটা বিশাল মার্কেট, আমরা কেন এইসব মার্কেট ক্যাপচার করবো না? কিন্তু সেটা করার জন্য যে কস্ট অফ ডুইং বিজনেসের জন্য আমাদের গ্লোবাল স্কেল বিজনেস কয়টা আছে? গার্মেন্টস একটা, গ্লোবাল কোয়ালিটি বিজনেস কয়টা আছে? অনেকগুলো। আপনি ফার্মাসিউটিক্যাল নিয়ে আমরা ভীষণ গর্ববোধ করি, করা জায়গা। অ্যাগ্রো প্রসেসিং, বাংলাদেশের ন্যাচারাল ডিজাস্টার না হলে বাংলাদেশি সেলফ সাফিসিয়েন্ট ফুড, এটা একটা বিশাল অর্জন। এগুলোকে সার্ভিসেসের ক্ষেত্রে আমরা দেখেছি কী করে, এগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা সবাই মিলে, যেটা বলতে চাই, এটা সবচেয়ে বড় চালিকা শক্তি কি? আমাদের ওয়ার্কার। একটা যে ভুল ধারণা যে ওয়ার্কার এবং মালিক একজন আরেকজনের বিপরীতে, এটা কিন্তু আপনি যে কোনো ভালো ফ্যাক্টরিতে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি, আপনারা এসে দেখেন, আমরা মোটেও বিপরীতে না। আমরা সবসময় বলি, শামস বলে, আমি বলে, আমরা বিদেশে দেশে বলেছি, আমাদের গ্রেটেস্ট স্ট্রেংথ ইজ নট দ্য ম্যানেজমেন্ট, ইজ দ্য ওয়ার্কার। তো আমরা ওয়ার্কারে বিনিয়োগ করবো না, এটা তো বোকামি হবে। আমরা ওয়ার্কারের স্বাস্থ্য, ওয়ার্কারের যেটা বলা হলো সেবা, ওয়ার্কারের গৃহায়ন, ওয়ার্কারের প্রত্যেকটা জায়গায় তো আমরা ইনভেস্ট করলে আলটিমেটলি ব্যবসায় আমরাই বেনিফিশিয়াল হব। কিন্তু সেটা করার জন্য যে কস্ট স্ট্রাকচার, যে প্রাইস স্ট্রাকচার, সেটাকে আমরা করতে পেরেছি, আমরা সবাই মিলে এখানে পারিনি। এটা করার জন্য আমরা ওয়ার্কারদেরকে সঙ্গে নিয়ে একটা কথা বলে আমি শেষ করব, আমরা সবাই স্টেক হোল্ডার, আমরা সবাই অংশীদার। এই যে একটা ভুল ধারণা, এবং অনেক সময় আমরা দেখি বিভিন্ন জায়গায় রিপোর্ট হয় যে আমরা কনফ্রন্টেশন, এটা কিন্তু ঠিক নয়। আমরা বিদেশি বায়াররা যখন বাংলাদেশে আসে বা বিদেশি বিনিয়োগকারী যখন বাংলাদেশে আসে, ওনারা কিন্তু আশ্চর্যিত হয়ে যায় যে আমাদের বাংলাদেশি ওয়ার্কারকে আমরা কোথায় নিতে পারি। কিন্তু সেখানে উৎপাদনশীলতা যদি না বাড়াতে পারি, যেখানে আজকের টপিকের মধ্যে আছে যে বাংলাদেশ ইকোনমিকে আমরা ভবিষ্যতের জন্য কম্পিটিটিভ করব কিভাবে, সেখানে ওয়ার্কারকে ছাড়াটা সম্ভব না। কিন্তু এখানে অংশীদারিত্ব সবার মধ্যে থাকতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। 25টা ইন্ডাস্ট্রি কিন্তু ভাঙচুর হয়েছে, কারো কারো স্টেট অফ আর্ট ল্যাবরেটরি ভেঙে দিয়েছে। প্রাণের মতো যা ডোমেস্টিক এবং এক্সপোর্টের পুরোধার, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরাও ক্ষতিগ্রস্ত যারা ডোমেস্টিক ইন্ডাস্ট্রি। তো এখন যে জিনিসটা হচ্ছিল যে আমরা যেটা দেখছি, একটা আমার অনুভূতি যে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একমাত্র
চালিকা শক্তি, শুধু সেটা কিন্তু ভাবলে ভুল হবে, কারণ ডোমেস্টিক ইন্ডাস্ট্রি বা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি অবদান কিন্তু অপরিসীম। আপনার সাপ্লাই চেন দেখেন, আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেখেন, সেটা কিন্তু আপনার এই ইন্ডাস্ট্রিগুলি ক্যাটার করছে। আজকে বাংলাদেশের ফুডে দেখেন, ফার্মাসিটিগুলো দেখেন, ফুটওয়্যার্স দেখেন, যে মানে প্রায় অধিকাংশই এই তারা ডিম্যান্ড মিট করছে, কিন্তু তারা কিন্তু রেকগনাইজ হচ্ছে না। আপনি তাদের ট্যাক্স রেজিম দেখেন, খুব রেগ্রেসিভ। এর মধ্যে অনেকগুলি পাবলিকলি লিস্টেড ডোমেস্টিক ইন্ডাস্ট্রি বা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি রয়েছে। সেখানে পাবলিক লিস্টেড কোম্পানিতে বলা আছে যে আপনি যদি পাবলিকলি লিস্টেড কোম্পানি হন তাহলে আপনি কর্পোরেট ট্যাক্স বেনিফিট পাবেন 22%। সেটা আপনি জানেন যে এমনও পাবলিক লিস্টেড কোম্পানি আছে তার ইফেক্টিভ ট্যাক্স মোর দেন 50%, কারণ হচ্ছে ট্র্যাঙ্কেটেড, মানে ট্যাক্সের সোর্স কেটে দিয়ে সেটা ফাইনাল করা হচ্ছে। এই যে ডিসপ্যারিটি, এটা তো ডিসকারেজ করছে পাবলিক লিস্টেড কোম্পানিতে আসার জন্যে। তারপরে আজকে দেখেন এসএসসির যে অবস্থা আজকে দাঁড়িয়েছে, আমি দুঃখের সাথে বলছি যে এতদিন এটাকে ম্যানিপুলেট করা হয়েছে, এটাকে ধ্বংস করা হয়েছে, সুবিধাভোগীরা এটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। তার থেকে ফিরে আসার জন্যে আমাদের নতুন প্রচেষ্টা করতে হবে, যাতে আমরা কেন ডেট বেসড ইকোনমি হব, কেন আমরা ইকুইটি বেসড হব না, সেই জায়গাটা আমরা আসতে পারছি না। এবং হুইশানটিকে যদি এই পরবর্তী সময়ে একমাত্র কাজ হয়, সেটা হবে না। চলবে, যারা দোষ করেছে তাদেরকে বিচারের মধ্যে আনতে হবে, তাদের অ্যাকাউন্টেবল করতে হবে, কিন্তু নতুনভাবে তো শুরু করতে হবে। যে ব্যাকলগগুলি ছিল, যে অব্যবস্থাপনাগুলি ছিল, যে জিনিসটা অ্যাড্রেস করা সেগুলো করতে হবে। তাহলে মানে ইকোনমি মুভ করবে কীভাবে? আমরা এখানে একটা বিরাট মানে স্থবিরতা দেখতে পাচ্ছি। ব্যাংকের ইন্টারেস্ট রেটের কথা বলা হয়েছে, 14-15% কথা বলেছেন তো, ইফেক্টিভলি ইট ইজ মোর দ্যান দ্যাট, কেন কিউমুলেটিভ চক্রবৃদ্ধি যে সুদ, সেটা দেখা যাবে যে যেটা 14-15%, 17-17.5% হয়ে যাচ্ছে। কোন ইন্ডাস্ট্রি এত পার্সেন্ট প্রফিট করে? কোনটা? আপনি ক্লাসিফিকেশন রুল করেছেন 1 সেপ্টেম্বর থেকে ইফেক্টিভ হয়েছে, একটা ওভারডিউ হলে আপনি ক্লাসিফাইড হয়ে যাবেন। তা কী উদ্দেশ্য কী? ব্যবসায়ী সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া, ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়া? বলে দেন, ডিক্লেয়ার করে দেন, উই ডোন্ট ওয়ান্ট ইন্ডাস্ট্রি ইন দ্য কান্ট্রি। বলে দেন, আমরা ঘর গুছিয়ে ফেলবো, আমরা সব কিছু বেচে কিনে দিয়ে আমরা ব্যাংকের লোন শোধ করে আমরা যা পারি সে দিনমজুরি করি আর অন্য কিছু করব। এইটা আমরা দেখছি যে এই জায়গাটা কেন যেন বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ কিছু ভালো কাজ করেছে, তো করছে, চেষ্টা করছে, কিন্তু এই জায়গাটা কেন করছে না? এটা কি IMF-এর কোনো প্রেসক্রিপশন? তো IMF-এর সব প্রেসক্রিপশন কি মেনে আমরা চলতে পারবো? আপনার পৃথিবীর যেসব দেশে IMF লোন নিয়েছে সেখানে কিন্তু দেখা গেছে শুধু ভালো হয়নি, যেটা মাসরুর রিয়াজ বলেছেন, কমপ্লায়েন্স ইস্যুটা ট্রু, কিন্তু অন্য ইকোনমির অন্য জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা আমাদের মূল্যায়ন করতে হবে। আপনারা আরও এখানে আরও কথা এসছে যে NBR-এর কথাটা আসছে। NBR এমন একটা রেগুলেটরি অথরিটি যার উপর আমাদের ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি সব ডিপেন্ডেন্ট। আপনি কাস্টমস হাউসগুলির যে অবস্থা দেখেন, চিটাগংয়ে দেখেন, অন্য জায়গায় দেখেন, যেভাবে দুর্বৃত্তায়ন করা হয়েছে, কারণ হচ্ছিল যে আপনার আমি একটা ইন্ডাস্ট্রি করি, 20 বছর জন্য একটা মাল একই HS করে আনছি, এখন সেটাকে HS কোড চেঞ্জ করে বলা হলো যে এটাকে ফাইন পেনাল্টি করতে হবে 400%, এবং তার মধ্যে তাদের নিজস্ব কিছু দাবি দেওয়া রয়েছে, যেটা আমি বলতে চাই না। এটার অন্যতম কারণ হয়েছে যেটা ব্যাড পলিসি, যে ইনসেন্টিভ দেওয়া, যারা মানে এইভাবে বর্ধিতভাবে নেবে তাদের একটা ইনসেন্টিভ দেয়। এইটা কিন্তু তাদেরকে যে সুবিধা করেছে তারা ওইভাবে, এটা একটা আর একটা দুর্নীতি, সেটা দিয়ে তারা হোয়াইট মানি করছে, এবং তা করে তারা আবার শেয়ার মার্কেট ম্যানিপুলেশন করে বিত্ত তৈরি করছেন। তার নজির আমি নাম উল্লেখ করতে চাই না, রয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো NBR-এ গত আমার মনে হয় 10 বছরের মধ্যে কোনো ব্যবসায়ী
ঠিকমতো তাদের কথা বলতে পেরেছে কিনা জানি না, তার প্রধানের সাথে আপনারা কেউ দেখা করতে পেরেছেন কিনা জানি না। তো আজকে এনবিআর এর রিফর্মসটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আর 6টা রিফর্মস কমিটি করা হয়েছে। কেন এনবিআর এর রিফর্মসের কমিটি একটা করা হবে না? কারণ টোটাল ফিসকাল পলিসি আমি মনে করি বিভিন্ন ব্যত্যয় রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে। আপনার ট্যাক্স জিডিপি রেশিও 8%। কেন কেন আমরা আমরা সমৃদ্ধির দেশে চলে গেছি? আমাদের আগের বিবিএসের তথ্য অনুযায়ী $2700 আমাদের পার ক্যাপিটাল ইনকাম। এখন হয়তো সঠিক হয়ে আর কমবে বা একটা কিছু হবে। কেন আমরা তাদেরকে সবাইকে ট্যাক্সের আওতায় আনতে পারছি না? কারণ একটা মধ্যবিত্ত তো গড়ে উঠেছে, স্ট্রং একটা গড়ে উঠেছে, যাদের পারচেজিং পাওয়ার বেশি, তাদের কিন্তু আমরা ট্যাক্সের মধ্যে আনতে পারছি না। যারা 40 লক্ষ ট্যাক্স দেন মানে টিনের আন্ডারে, তারাই কিন্তু ক্রমাগত এই চাপ বহন করছেন। এটা তো শুভ না। কেন আমরা ডিজিটালাইজেশন করতে পারলাম না? ঢাকা চেম্বারে উদ্যোগে এবং চিরং চেম্বারের উদ্যোগে আমরা প্রাইভেট সেক্টরে মধ্য 90-এর দশকে আমরা 2টা কাস্টমস হাউস চেষ্টা করেছিলাম ডিজিটালাইজেশন করার জন্য, পারিনি। কারণ মাইন্ডসেট এবং তারা চায়নি। আজ পর্যন্ত আমরা এটা অটোমেশন করতে পারিনি। আমরা আরেকটা করেছি যে আমরা আউটসোর্সিং করেছি। দ্যাট ইজ অলসো রং পলিসি। কারণ সেখানে যে দুর্বৃত্তায়ন হবে না কে জানে। তো আমি মনে করি এই জিনিসগুলি দেখা দরকার। আমরা গ্যাসের কথা বলেছি। আনফর্চুনেটলি গ্যাস, কারণ আজকে বাংলাদেশের যে শিল্পায়ন হয়েছে, আপনি মধ্য 80 এবং আর্লি 90s যদি কথা চিন্তা করেন, তখন ন্যাশনাল গ্রিডে 3,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো। whereas প্রাইভেট সেক্টরে ক্যাপটিভ পাওয়ারে তখন 2,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো। এবং আজকে যে শিল্পায়ন হয়েছে তার একটা বড় অবদান কিন্তু এখান থেকে। কিন্তু আমরা দীর্ঘদিন গ্যাস এক্সপ্লোরেশনে যাইনি। গ্যাস তো একটা ক্ষয়িষ্ণু জিনিস, কারণ হচ্ছে ক্রমান্বয়ে গ্যাসের রিজার্ভ কমবে ব্যবহারের সাথে সাথে, এটা তো চিরন্তন ব্যাপার। কিন্তু আমরা করিনি। আমরা বিরাট সমুদ্র জয় করেছি, কিন্তু অফশোর ড্রিলিংয়ের কোনো রকম প্রচেষ্টা বা উদ্যোগ আমরা নেইনি। এখন আমাদেরকে বর্ধিত মূল্যে এলএনজি এনে সেটাকে পূরণ করতে হবে, তাও আমরা কিন্তু ব্যবস্থাপনা করতে পারিনি। আমাদেরকে 2.5 বছর আগে বলা হলো যে ইন্ডাস্ট্রিতে আমরা সেভাবে গ্যাস দিতে পারবো না, যদি আপনারা রাজি থাকেন যে আমরা যে দামে গ্যাস কিনবো সেই দামে আপনারা গ্যাস নিতে রাজি আছেন কিনা। তখন আমরা হিসাব করে দেখলাম যে 16 টাকাটা যদি আমরা 25 টাকায় নেই, তাহলে সরকারের খরচ সমান হয়। কিন্তু সরকার চাপিয়ে দিল 30 টাকা, হুইচ ইজ 100%। এর আগেও তো বেড়েছে। তখন আমাদের আশা কী ছিল? নিরবিচ্ছিন্ন গ্যাস পাবো, আমরা পাই নাই। এখন অধিকাংশ গাজীপুর ধরেন, অন্য জায়গায় আসে গ্যাস থাকে না, একদম জিরো ইয়েতে চলে আসে। এখন তার বিকল্প হিসেবে অনেকেই আমরা সিএনজি ব্যবহার করছিলাম। এখন কালকে দেখলাম পত্রিকায় যে নরসিংদীতে প্রতিবাদ হচ্ছে যে গাড়ির সিএনজি দিতে হবে, ইন্ডাস্ট্রিতে দেওয়া যাবে না। তো আমাদের তো প্রায়োরিটি ফিক্স করতে হবে ইকোনমিক কস্ট বেনিফিটের বেসিসে, কোনটা আমার দরকার। আমার কি ডোমেস্টিক দরকার না ইন্ডাস্ট্রির দরকার, এটা তো ডিফাইন করতে হবে। আর গ্যাসের যে চুরি, সেটা তো আমরা জানি, যেটাকে সিস্টেম লস বলা হয়। এটা মানে ভদ্রভাবে বলার জন্যে, চুরি তো বলা যায় না, সেই জন্যে। তো আমি মনে করি আজকে দীর্ঘ আলোচনা হয়েছে। আমি আজকের এই আলোচনায় আসার জন্য এবং আশরাফ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ, সম্ভাবনাময় যে বাংলাদেশ আছে সেটা গড়ে তুলতে পারি। পোটেনশিয়ালিটিস আছে। আপনি পলিসি সাপোর্ট দেন, আপনি যে লজিস্টিক সাপোর্ট আছে সেগুলি দেন। সরকার যদি প্রোঅ্যাক্টিভ হয়, আর আমাদের প্রতি, ব্যবসায়ীদের প্রতি যে আস্থা, সেটা আমার কাছে মনে হচ্ছে এই সরকারে এখনও ব্যবসায়ীদের প্রতি আস্থা এনেছে বলে আমার মনে হয় না। তো তাদেরকে শুনতে হবে। স্টেক হোল্ডার তারা আপনি প্রায় এগ্রিকালচার বাদ দিলে 82% কন্ট্রিবিউশন ফ্রম সার্ভিস অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অ্যান্ড আপনার এক্সপোর্ট। আপনি তাদেরকে তো রিকগনাইজ না করলে চলবে না। তাদেরকে রিকগনাইজ করতে হবে এবং তাদের কথা শুনতে হবে এবং সেভাবে ব্যবস্থা নিতে হবে।
আমি এই বলে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সকলকে।